আজকে আমাদের এই অনুষ্ঠান, আমাদের গল্প শুরু হতে যাচ্ছে। আমাদের আজকের অতিথি হচ্ছেন বাংলাদেশ এবং স্পেনের আন্তর্জাতিক খ্যাতিমান শিল্পী, যাকে মাস্টার বলা হয়, মাস্ট্রো মনিরুল ইসলাম। উনি আছেন আমাদের সঙ্গে। মনির ভাই, ওয়েলকাম টু এনআরবি টেলিভিশন টরন্টো। বলেন, থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো আছেন মনির ভাই? খুবই ভালো আছি। আগে মাঝে হ্যাঁ, মাঝে বলতাম খুব একটা ভালো না, এইরকম। এখন একবার বলি খুবই ভালো আছি। আসলেই ভালো আছেন। মানে আপনার না, আপনার ভালো আছি। আপনার আপনার ব্যাপারে হুম, বলার যদিও এমন কিছু নাই, তবু আমি অল্প একটু বলি যে আপনি সেই যৌবনকালে সদ্য পড়াশোনা শেষ করে জয়েন করেছিলেন চারুকলা অনুষদে তরুণ শিক্ষক হিসাবে, এবং তখনই আপনার চলে যেতে হয় স্কলারশিপ নিয়ে হুম, স্পেন, মাদ্রিদে। সাধারণত তখন সবাই যাওয়ার ঝোঁক থাকতো ফ্রান্সে যাওয়ার, এবং আপনার আগে একা স্কলারশিপ নিয়ে রশিদ চৌধুরী গিয়েছিলেন, শুধু টার্গেট করে গিয়েছিলেন ফ্রান্সে যাবেন, প্যারিসে, এবং পরে গিয়েছিলেন। কিন্তু আপনি গিয়ে তখন সেখানে ছিলেন এবং আসার জন্য ছটফট করতেছিলেন খুব। এবং তখনকার বাংলাদেশ রাষ্ট্রদূত আপনাকে কোনো মতো মাসখানেকের জন্য ঠেকায় রাখছিল, বলে যে ঠিক আছে তুমি আমার বাসায় এসে থাকো, তারপর 1 মাস পরে চলে যাও। কিন্তু তারপর আপনি প্রায় দেড় যুগ আর আসেন নাই বাংলাদেশে, এবং পুরো হুম। স্প্যানিশ হয়ে গেছেন। আজকে আপনি জাতীয় 10 বছর আগে আপনি পেয়েছেন মেরিট জাতীয় ন্যাশনাল পুরস্কার স্পেনের, যা খুবই কম স্পেনের সত্যিকার নাগরিক ছাড়া বাইরের কেউ পেয়েছে। এবং এই সদ্য আপনাকে একটা রাষ্ট্রদূত, স্প্যানিশ রাষ্ট্রদূত ঘরে এসে আমাদের প্রাক্তন সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর সহ এসে আপনাকে সেই সম্মানটা গলায় পরিয়ে দিয়েছিলেন। এটা পুরো নামটা হয়তো আমি ঠিকমতো বলতে পারবো না, তো আপনি বলতে পারবেন হয়তো। আপনি যদি আপনার ওই সময়টা শুরু করেন এবং এই পদকগুলোর ব্যাপারে একটু বলেন। হ্যাঁ, বাংলাদেশে তো আছেই, 21-এ পেয়েছেন, সেও তো অনেক 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 দিন হয়ে গেল। হ্যাঁ, বললে আর কিছু আগে নস্টালজিক হুম, জিনিস বলি। হ্যাঁ বলেন। এগুলা যে এই আর্ট কলেজ তো শৈশবকাল আমার আমার জন্ম জামালপুরে। হ্যাঁ, ৩ মাসের বয়সে বাবা চলে আসে কিশোরগঞ্জ। উনি ছিলেন সিভিল ইন্সপেক্টর। সেখানেই আমার শৈশব, মানে ২২ বৎসর। কিন্তু বাড়ি কিন্তু চাঁদপুরে। কিন্তু চাঁদপুরে ২০ বছর আগে, ২২ বছর আগে কোনোদিনই আসি নাই চাঁদপুরে। যাই হোক, ওখানেই মেট্রিক পাস। মেট্রিক পাসও ছাত্র মেট্রিক করতে আমার ৩ বার লাগছে। মেট্রিকটা একবার পাস করতে পারিনি। কিশোরগঞ্জে দিলাম পরীক্ষা, ফেল করলাম মেট্রিক। তাও 58 এ মেট্রিক। ইটস এ লং টাইম। তারপরে আ চাঁদপুর আবার ওখানে মজার কথা আছে এখানে। আমার হেডমাস্টার ছিল স্যার জগদীশ রায়। তো আমি পরীক্ষাতে মেট্রিকের 2nd টাইমে ডিসঅ্যালাউড হইছি। তো আমি গিয়া সোজা গিয়া স্যারে গিয়া বলছি, "স্যার, আমি আনঅ্যালাউড হইলাম কেন?" হেডমাস্টার কল, "এই জন্যই হইছস।" কিন্তু আমি বুঝি নাই কিছু। এই জন্যই আমি হা করে তাকাইলাম। পরে নাইমা বড় হইয়া আইসা বললাম যে, "স্যার, আমি কেন আনঅ্যালাউড হইলাম?" উনি কইল, "এই জন্যই হইছস।" পরে কল, "কি কইছস তুই?" আনঅ্যালাউড, আনঅ্যালাউড না, ডিসঅ্যালাউড। এই জায়গায় উনি মানে চিন্তা করেন উপস্থিত বুদ্ধিটা, কোত্থেকে এটা আপনি পরে কোথায় আমার চলে খুব আসছেন। ভালো লাগছে আরকি। যাই হোক, ওখান থেকে চাঁদপুর থেকে আমি পাস করলাম। মেট্রিক পাস করে আর্ট কলেজে ভর্তি হইলাম। আর্ট কলেজে অ্যা না, এইখানে ছবি মনির ভাই, আঁকার যে আমার ছবি আঁকা একটুখানি ছাড়া কিছুই খালি হবে না। বলবেন যে, আপনি এই স্কুলে, আর্ট কলেজে আপনার পুরো চাঁদপুর এবং আপনার পরিবার, ব্যবসায়ী পরিবার, এর মধ্যে আপনার ঝোঁকটা, টানটা চারুকলার এবং ছবি আঁকার ব্যাপারে কিভাবে হলো এটা? না, সেটাই বলতেছি যে আমি ছোট থাকতেই যে ছবি আঁকতাম, কিন্তু কিশোরগঞ্জ তখন একটা, আমি বলতেছি 60 ইয়ার্স ব্যাক। হ্যাঁ? কোনদিন অরিজিনাল পেইন্টিং দেখি নাই, কোন জল রঙের টিউব দেখি নাই। আম আ আর্টকে ভাবতাম যে সিনেমার তখন সুন্দর, সুন্দর ব্যানার হইত। হুম, হ্যাঁ? ২ টা সিনেমা হল ছিল, রংমহল, হ্যাঁ, মণিমঙ্গল।
বিশাল। আমি ওয়েট করতাম যে কবে সিনেমাটা বদলাবে, আবার ব্যানারগুলো লাগাবে। সিনেমার চেয়ে আপনার আগ্রহ ব্যানারের দিকে বেশি ছিল। ব্যানার মাই গড! দেখিয়া মানে এছাড়া সাইনবোর্ড একটা মশাল আর ইসের ছবি আছে, আর আর্টের কোনো বালাই নাই। বাহ! হ্যাঁ, বাহ! তো এখনো আমি এই অ্যাপ্রিশিয়েট যে সিনেমার ব্যানারগুলা যদিও উঠে গেছে অলরেডি অন ডিজিটাল। কি ফ্যান্টাস্টিক তারা বোল্ডলি আঁকতো। এই যে কোথায় এত বড় একটা পোর্ট্রেট, হিউজ। মানে এটা পপ আর্টের মতো। বেগুনি রং দিয়ে দিল, এদিকে হলুদ রঙের লাইট। মানে সেই নেচারের সাথে কিন্তু অল সো ব্যালেন্সড। ব্যালেন্স। তো এইগুলা দেইখা আপনার এখানে আর একটুখানি আমি খালি খবরের বলে নেই, কাগজের ইলাস্ট্রেশন। একটুখানি বলি মনির ভাই। হ্যাঁ, এই আপনি যে হোর্ডিং এর কথা বললেন, হোর্ডিং, ব্যানার, সিনেমা ব্যানার, এটার সঙ্গে কিন্তু জড়িত আমাদের উপমহাদেশের বিখ্যাত শিল্পী এম.এফ. হুসাইন। উনি নিজে শুরুতে করতেন। আর আমাদের এখানে আমাকে নিতুন কুণ্ডু নিজেই বলেছেন যে আগে উনি পেট চালানোর জন্য ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে এক জায়গা থেকে এক জায়গায় দৌড়ায় এই সিনেমার ব্যানার করতেন। তো সেই সিনেমার ব্যানার আপনাকে আকৃষ্ট করেছিল প্রথম, এটা শুনে খুব দারুণ না ভালো আমি লাগলো। আহ, আমি জানি ওই যে হুসাইন বিখ্যাত পেইন্টার। তাছাড়া ঢাকারও হুম, হাশেম ভাইদের বেসের একটা লোক ছিল ফার্স্ট, খুব ভালো আর্টিস্ট, আশিস। হুম। সেও সিনেমার ব্যানার করতো, অপূর্ব ব্যানার করতো। না, নিতুন কণ্ঠ তো করতেন, আমার নিতুন দা। যে হয়তো ভবিষ্যতে আর দেখতাম খবরের কাগজে ইলাস্ট্রেশন। হ্যাঁ, হ্যাঁ, তো এইগুলো দেখেই মানে আর্টের যে পুঁজি ওইগুলাই ছিল ওই মফস্বল শহরে। এগুলো দেখেই আমি ইন্সপায়ার্ড, হয়তো ভবিষ্যতে আমি এরকম ছবি আঁকতে পারবো ব্যানারের মতো ব্যানার। বাহ! বাহ! হ্যাঁ, তো এইটাই আমার টার্গেট ছিল। যাই হোক, তো আর্ট কলেজে আহ, আহ, কোনো কোনো রকম গড়াগড়ি করে মেট্রিক পাস করে ডিরেক্ট। কিন্তু ফ্যামিলি আশা ছেড়ে দিয়েছিল, বিশেষ করে আমার আব্বা ছিল খুব মানে ডিসিপ্লিন ম্যান। আমার পাইতো না কোনো সম্ভব ঘরে, ওই দেখতেছে ইয়া বাইরে গিয়ে ঘুরিয়ে উড়াইতেছি, নাহলে মাছ ধরতেছি। একটা নদী ছিল, নরসুন্দা নদী। তারপরে হয়তো তখনকার থিয়েটারে উইস করতো, আঁকতো হাতে হুম, পিছনের সিনারি গুলা চক পাউডার আর ইয়া দিয়ে আর কি পাউডার দিয়ে। এইগুলা করতাম। আর লাস্টলি তারপরে রিক্সার অর্ডার, একটা বডির অর্ডার পাইলাম আমি। বডি এটা দেখতে আমি মাই গডনেস! এক্সাইটেড, হোল বডি আমাদের করাইবে। আবার তেল রং মানে তো বাহ! লেখার বাহ! রং আর কি। তো এইগুলো আমার স্টোরি, ব্যাক স্টোরি আর্ট হুম, কলেজের আগে। যে তারপর আর্ট কলেজে আইসা পরীক্ষা দিব, দেখি একটা মাটির খোরা দিছে পেন্সিলে। আমি বললাম এই জন্য আর্ট কলেজ আইসি নাকি, এটা মাটির খোরা আঁকতে হইব, এটা কি একটা আঁকার সাবজেক্ট নাকি? যাই হোক, ওইটা ড্রয়িং এর জন্য, খালি ড্রয়িং এ। তো সিলেক্টেড হয়ে গেলাম। মানে সেখানে তখন যে নার্ভাস ছিলাম, প্রথম আসি কিশোরগঞ্জ থেকে, ঢাকায় খুব কম আসছি। তো তখন চিনতাম খালি হাশেম খান রে, হাশেম ভাই আমার সিনিয়র ৫ বছরের। যখন আমি ভর্তি হব উনি বেরিয়ে যাবে আর কি, এই অবস্থা। এটা কি উনি চাঁদপুরের বলে চিনতেন? চাঁদপুরের। নাকি? আর মেরেকেলে আমার আত্মীয় হয়। ও আচ্ছা, আর আচ্ছা। আরেকটা তাহলে জিনিস, যে ওনার আব্বার যা নাম, আমার বাবারও একই নাম, একই আবার চাকরি করতো। হায়, হায়! এই ওনার নাম তথ্য তো ইউসুফ জানতাম না আলী আমি। খান, আমার হাশেম ভাই বাবার তো নাম আমারও ইউসুফ আলী, নমস্য মানুষ। সিনিয়র ইন্সপেক্টর। আবার সমরজিৎ রায় যে আমাদের টিচার, আচ্ছা। তার হুম। আব্বাও সিনিয়র ইন্সপেক্টর। ও। আপনারা একদিন আলোচনা করছেন কেন সিনিয়র ইন্সপেক্টরের ছেলেরা আর্টিস্ট হয়। হুম, হ্যাঁ, এটার ইয়াটা কোথায়, মিষ্টিটা কোথায়? আমি কই বলে দিলাম একটা ফান করে না। ওই যে তখন হাতে পোস্টার করা হইতো, হুম, এগুলো খুব ভালো লাগতো আমার। এটা একটু পপ আর্টের মতো, ড্রয়িং ভালো না। কিন্তু আমার ওই পোস্টার গুলার রং গুলার যে স্মেল আসতো, সদ্য হুম, পোস্টার গুলো পেঁচে নিয়ে আসতো। এই যে টিকা নিন, কচুর বাণী সরান, এইসব হুম, হুম, কথাবার্তা আর কি। কিন্তু এই পোস্টারের যে রংটা, কাঁচা রং তো, রঙের হুম, হুম, হুম। রংটা আমার এত ভালো লাগতো, আমার এখনো মনে আছে। চিন্তা তো করেন রঙের সঙ্গে ওগুলো সম্পর্ক আবার খুব আপনার কবে থেকে শুরু হয়ে গেছে? যাই হোক, আর্ট কলেজ আমার তখন আমরা কিন্তু আন্ডার, আমি বলি আমরা শিক্ষিত আর্টিস্ট না, কারণ হুম, হুম, আমাদের সময় ডিগ্রি ছিল না, হুম, হুম, কোনো পড়াশোনা করতে হয় নাই। জাস্ট আমরা ব্যাচেলর অফ ফাইন আর্টস, এটা ৪ বছরের কোর্স ছিল। এরপরে আমি যখন বেরিয়ে গেলাম তখনই ইউনিভার্সিটিতে চলে গেল। তখন তাদের বই পড়তে হয়, অন্য রুলস অ্যান্ড রেগুলেশনস, আমাদের প্র্যাকটিক্যাল কাজ ছিল। তো আর্ট কলেজে আমার মনে আছে যে এটা ভালো, কারণ এখন হইলে একটু আর্টিস্টরা তো পড়াশোনা করে না সাধারণত। ওই বইটা
পড়তে হয়। হ্যাঁ, না হ্যাঁ, আর্টিস্টের পড়াতে পড়াশোনার একটু সে মানে কিছু কিছু কর্মক্ষেত্রেই আর্টিস্টের জন্য একটু গন্ডগোল হয়ে গেছে না? বেশি কিন্তু আমার মনে জরুরি। হয় বাই টাইম আর্টিস্টরা যা জানার সে জানবেই। একটা লোক তো একটা আর্টিস্ট হোল ওয়ার্ল্ড হিস্ট্রি পড়তে জানবে না কোনোদিনই। হ্যাঁ? তার পার্টিকুলার একটা আচ্ছা ইন্টারেস্ট আর্টিস্ট টুডে অর মু টুমরো সে মু জানবেই এগুলা মুনির ভাই পড়াশোনা করে। আপনি আপনি পাস করার পর আপনি খুব সহজে কি মানে এই চারুকলা আর্ট কলেজ তখনকার আর্ট কলেজে আপনি যে লেকচারার হিসেবে জয়েন করলেন, এটা তো সৌভাগ্যের ব্যাপার। তখন অনেকে মানে যেমন নিতুন কুণ্ডুর কাছে শুনছি, আরো অনেকের কাছে শুনছি যে ওনারা অনেক চেষ্টা করেও তখন পারছিলেন না কিংবা ওনাদেরকে দেওয়া হচ্ছিল না জানি না ঠিক। খুবই দুর্ভাগ্য এটা। কিন্তু আপনি তো মানে আসছিলেন যখন, তখন শিল্পার্য ছিলেন। শিল্পার্য কি আপনাকে পছন্দ করে নিয়েছিলেন? মানে কি কারণে আপনার মতো হ্যাঁ, তরুণকে মানে উনি আ এটা বলতে হবে যে আর্ট কলেজে উনার একটা আমি ১ম জয়নুল আবেদীন স্যাররে দেখি আমার মনে আছে ফার্স্ট যখন দেখলাম আর্ট কলেজে ফার্স্ট হুম, হুম, ইয়ারে উনি একটা হুম। Volkswagen গাড়ি হোয়াইট আচ্ছা। Volkswagen মেইন বাহ! দরজায় ওখানে পার্ক করতো। অলিভ অয়েল একটা হাওয়াইন শার্ট আহ! আর দারুণ। হোয়াইট প্যান্ট। একদম ফাইন আয়রন করা। মানে আহা! এই কি টিপটপ সৌভাগ্য আপনার। এলিগেন্ট। তখন তিনি রোজই আসতেন একটা ঘোরান দিয়ে যেত আর্ট কলেজে। কিন্তু উনি ক্লাস নিতেন না কিন্তু। হ্যাঁ? তখন অলমোস্ট উনি আ দেখতো আর বাগানটা দেখতো খুব সুন্দর করে। আর আমরা বাইরে ছবি আঁকতাম। হ্যাঁ? খালি ধমক দিত। "খবরদার তোমরা এই বাগান পাড়াইবা না।" হ্যাঁ? হুম? তো আমি ছবি আঁকতাম খুব। এত আউটডোর করছি। আমি হাজার, হাজার আউটডোর করছি। বাসের স্যার ছিলেন আমার ১ম। তারপর মোস্তফা মনোয়ার স্যার উনি আমার টিচার উনি বেঁচে আছেন। এই ২ জন থেকেই আমি অনেক কিছু পাইছি। একজন থেকে পাইছি ডিসিপ্লিন বাসের স্যার থেকে কি করে কাজ করতে হয়। আর মোস্তফা মনোয়ার স্যার উনার থেকে আমি না পাইছি আমি কারেজ আম এবং আ আমি কন্টেম্পোরারি ওয়েতে হ্যাঁ, জল রং কিভাবে করতে হয়। এবং আ জল আপ রংটা যে একটা কবিতা, হ্যাঁ? উনি বলত, জল রং যে কবিতা ভালোবাসবে না বা জানবে না সে আঁকতে পারবে না জল রং।" হুম, হুম। বেসিক্যালি তাই। অল্প কাজে, অল্প কথায় ট্রান্সপারেন্সি ওয়েতে জল রঙে এটা হলো জল রঙের ধর্ম। আর অয়েল যেমন পেইন্টেডটা হইলো নভেল। হুম, যত কাজ করবে, যত হবে এটার রিচনেস হবে, হবে। এই 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 কতগুলো জিনিস দারুণ। ওখান থেকেই আপ আ আ আমাদের আপনা আপ আপনাকে শিল্পীরা দেখা গেছে। আপনাকে তার জয়নুল যে আবেদীন স্যার ছোট থাকতেই আর্লিয়ার থেকে আমার উপর আমার একটা ইনভিজিবল একটা ছিল। আম দরদ প্রা এবং প্রাণ একটা ছিল আপনার। ছিল আরকি, স্নেহ ছিল উনার। স্নেহ ছিল। মাঝে, মাঝে বাসায় যেতাম, উনি উনার ছবি দেখাইতো। আর কাজ নিয়ে আলোচনা হইতো। হ্যাঁ? যে এই কাজ। তো উনি এই যে ৪ টার সময় যেতাম, ৫ ঘন্টা ৬ ঘন্টা। আবার যখন রাত হয়ে গেছে তখন এই ধিক্কার মানে একটা বকা দিয়ে, "এই তোমরা মিয়া এখনো যাও নাই? বইসা আছো?" কি? অনেক তার ধমক খাইছেন এই যে তাহলে। বকাটা মজা লাগতো। হ্যাঁ? যে তার আহারে! এই যে স্নেহ ইয়াটা। তো যাই হোক উনি তো বহুদিন বলতাম যে, "স্যার একটু আইকা দেন, একটা ডাক দিয়ে দেন।" কারণ আমি হুম, হুম। ভুলে গেছি এখন ডাক-টাক নাই। সবসময় এভয়েড করতো আরকি। তো আমি ফাইনাল ইয়ারে আ আমি টিচার একদিন পিয়নরে পাঠাইলো, "মনিরে ডেকে আনো বাসা থেকে।" তো আমার ভেতর দিয়ে ডেকে নিয়ে গেল। তারপরে, "মনির তোমার সাথে একটা সিরিয়াস কথা আছে, কিন্তু বইলো না করে।" বাহ! আমি বাহ! তো ভয় পেয়ে গেছি। সিরিয়াস কথা আবার বলল না। তা আমার তো ছবি আঁকতে হইব। আমি তো স্টান্ট। ছবি আঁকতে হবে। বুঝলাম না কোথায় ছবি আঁকবেন। আমার চাঁদপুরে গিয়ে ছবি আঁকতে হবে। হুম, হুম। বেঙ্গল রিভার ট্রান্সপোর্ট তখন ছিল একটা। এই এই ই ইস্ট পাকিস্তান অথবা বেঙ্গল রিভার ট্রান্সপোর্ট। ওটার ক্যালেন্ডারের জন্য। আচ্ছা। হ্যাঁ? কিন্তু বেসিক্যালি ছবিটার সাবজেক্টটা হইতে হবে ওই স্টিমার, রকেট আর তখন চুঙ্গা ছিল ওই যে যেটাতে বাইর হইতো আরকি ধোঁয়া বের ধোঁয়া, হলো। হুম। হলুদ আর কালো। এগুলার স্পেসিফিকেশন থাকতে হবে। তো চাঁদপুর যাবো, ছবি আঁকবো। তোমার কি আছে? উনি জানতো আমার যে সব কাগজ, রঙের সব আমি কিনে নিতাম। আমি বললাম, "স্যার আমার কাছে কাগজ রং আছে।" তো বলল এগুলো। যথারীতি রাত্রে আসলাম হোস্টেলে আর তো ঘুম হয় না। এত এক্সাইটমেন্ট যে এত হুম। ৫ টা বছর উনার একটা দাগের জন্য খুঁজছি, পাই না। উনি এখন মাই তার সাথে গিয়ে গুডনেস! ছবি আঁকতে হইব। মানে এটা না মানে না এটা এটা কি আপনার জন্য বিশাল পাওয়া। এক্সাইটিং হ্যাঁ, বারে বাথরুমে যাইতে হইতো। দেখা গেছে ওই রাত্রে
মানে এরকম। তারপর সকালে আমরা চাঁদপুর লঞ্চে করে চলে গেলাম। উনি তো সিগারেটের পর সিগারেট একটা খাইতেছে। আর তখন স্টিমারগুলা ছিল ওই যে ব্রিটিশ রকেটগুলা। তো চাঁদপুরে গিয়ে নামলাম। উনি আমাদের বাসায়, উনি ছিল আইডব্লিউটিতে কোয়ার্টার গেস্ট হাউস ছিল, আর আমি আমার বাসায়। হ্যাঁ, তারপরে নেমে উনি বসে রেস্ট নিবে। তারপর খাওয়ার সময় বাসায় আসতেন আমার। হ্যাঁ, ব্রেকফাস্টটা খেত, খাওয়ার সময়। তো ছবি আঁকার চাঁদপুরে বেরিয়ে গেলাম সকালে ১০ টাকা দিয়ে। তখনকার ১০ টাকা দিয়ে সারাদিনের জন্য নৌকা ভাড়া। নৌকা ভাড়া করছেন? মাই হ্যাঁ, গুডনেস! নতুন বাজার থেকে ১ মাইল ধরে বিরাট গিয়া ব্যাপার। উনি বইসা, বইসা সিগারেট খাইতেছে আর সাবজেক্ট দেখতেছে। আমি তো অস্থির। স্যার কোন সময় ছবি শুধু আঁকবে? শু হ্যাঁ, শুধু মনির ভাই আপনি আর দেখবো জয়নুল এই। আবেদীন? হ্যাঁ, কিন্তু না, এই ১০টার থেকে ২টা বাজিয়ে গেছে। মেঘনার সেই একদম বড় স্টেশনে যেখানে বাহ! সাম্পান-টাম্পান চিটাংতে আসতে অপূর্ব, ওইগুলো নাই এখন, হারিয়ে গেছে। তো ওগুলো দেখলো আর আমি তো মানে মানে নিরাশ হই নাই। খালি মানে ব্যাকুল হয়ে গেছি কোন সময় উনি ছবি আঁকবে। তারপর মনির, দেখো আজকে তো আঁকা হবে না। আচ্ছা, আঁকা হবে না? আজকে দেখলাম এত বছর আঁকি নাই, বুঝো না? উনি ঠিক জি। আমার যেভাবে কথা কই না, এইভাবে কথা কইতো। উনি তো ময়মনসিংহের, আমি তো কিশোরগঞ্জের, সুর একই। হুম, এদিক দিয়ে মিল আছে আবার। যাই হোক, তো আমি একদিকে দুঃখই, মানে অস্থির, যেখানে এত অস্থির ওরা হইল না কি ব্যাপারটা। যাই হোক, বাসায় চলে আসলাম। বাসায় ভাত খেলাম আমরা। আমরা আমার ভাবি যত্ন করলো খুব। ভাই, ভাই খুব প্রাউড, জয়নুল আবেদীন আসছে, খাইতেছে। হুম, তার বন্ধু-বান্ধবরে ডাকছে অনেক বিকালে। সব আসছে। আবেদীন স্যার খুব ওদের সাথে অনেক কথা বললো আরকি। তো যাক চলে গেল। পরের দিন আমরা গেলাম আরকি আবার ছবি আঁকতে ওই নৌকায়। তখন আমি দেখলাম আরকি যে এত বছর উনি ছবি আঁকে নাই। কিন্তু এই আমাদের যে শিল্পগুরু, এই যে বেসিক্যালি তার যে পাওয়ার ড্রইং এর, উনি হারান নাই। আপ মনির ভাই উনি আপনি যে কিভাবে ভাইয়ের আঁকলো, কথা বললেন, মনির ভাই হ্যাঁ, আর আপ আমরা আপ যেভাবে জল রং আপনি করতাম এইভাবে আঁকতো না হ্যাঁ, কিন্তু। তার পদ্ধতি ডিফারেন্ট। এত বড় একটা কেন কাগজে মেঘনার যে হোল মেঘনার একটা যে ভাস্টনেস আছে, একটা গ্লো আছে, ইয়েলো একটা সান ব্রাইটনেস। তো গ্যাম্বোজ রংটা দিয়ে দিল। গ্যাম্বোজ খুব ডিফিকাল্ট রং ম্যানেজ করা। হুম, হলুদ। হুম, এই ভেরি রংটা ডিফিকাল্ট। পুরাটা দিয়া আমি তো অবাক হয়ে গেলাম। যে গ্যাম্বোজ আমরা কোনোদিন টাচ করিনি। এত কঠিন বাহ! রং। তারপরে স্যার এটা দিলেন এটা, আরে মিয়া এটা দিতে হয়। এই যে দেখো না লাইট, এটা নিচ থেকে লিক করবে। তারপরে স্কুলে প্রুশিয়ান ব্লু। এইটাও ডিফিকাল্ট রং। আমরা করি কবর ব্লু। তারপরে দিয়া এই ওশেন খাদ। ব্লু ইজ ডার্ক। উনি যে দুর্ভিক্ষের ছবি আঁকলেন, এই হুম, খাদ দিয়ে। আর পেলিকান একটা পাওয়া যেত, এ হুম, হুম। কালি, এটা টেলিফোনের মতো হ্যাঁ, শেপটা। হ্যাঁ, ছোট, ছোট মনে আছে না? চাইনিজ ইঙ্ক। হুম, হুম, হ্যাঁ, পেলিকান। কিন্তু এটা পার্মানেন্ট না। এটা ও ওয়াশেবল। একটা পার্মানেন্ট, একটা ধুয়ে নন যায়। পার্মানেন্ট। আমি ইয়েস, ইয়েস। বললাম, "স্যার এটা পার্মানেন্ট না, না পার্মানেন্ট দিলে হবে না।" হুম, হুম, হুম। তারপরে দেখলাম ওনার একটা স্পেশালাইজিং, জল রঙের ব্রাশ দিয়ে জল রং করেন না উনি। এটা তাই অদ্ভুত। নাকি? হ্যাঁ? তিনি করতো অয়েল ব্রাশ দিয়ে। আমি চিন্তা বললাম, "স্যার করেন যে মাস্টার বলতেই জল রঙের মাস্টার। একটা ছোট্ট ব্রাশ আছে, এটা ডিটেইলস ফিগার করার জন্য।" আমাকে স্যার, না আমরা তো জল রঙের ব্রাশ দিয়ে করি। আপনি করেন না কেন?" হুম, কয়, হুম। "না মিয়া, এইটার যে একটা জোর থাকে ব্রাশের হ্যান্ডেলে, হ্যাঁ, এই জোর জল রঙে পাওয়া যায় না। এই যে কাগজের উপর জোর কইরা চিন্তা ছেড়ে করেন দেওয়া, এটা এইসব আগে কোথাও টেকনিক্যাল কেউ কথা বলতো অনেক বলে বলল। মনে হয় না। এটা এই ১ম মানে বললেন এটা আপনি। ৫ বছর আমরা ছবি আঁকলাম। ওনার অল্প টাইমের ভিতর ওনার যে মায়েস্ট্রিয়া বলে স্প্যানিশে, মায়েস্ট্রিয়া ল্যাটিন ওয়ার্ড, যে হ্যাঁ, হ্যাঁ। মাস্টারলি, যে তার আ এখনো উনি হারায় নাই। যে এত বছর ছবি না আঁকার পর তার দেখলাম একটা ছবি আঁকলো। হ্যাঁ? একটা দেইখা আমিও একই সাবজেক্ট নিলাম আবার। একই সাবজেক্ট নিয়ে একইভাবে আঁকলাম। ২ টা ছবি আঁকলাম। ২ টা ছবি, ২ টা ৪ টা। তারপর বাসায় গিয়া আমার কি উঠান ছিল। সৌভাগ্য আপনার। উঠানে রাখলাম ছবিগুলা। তখন তো বিল্ডিং ছিল না। আর আমাদের মলি বাঁশের ঘর। উপরে টিন শেড আর মাঝখানে একটা উঠান। সেইখানে রাইখা মোড়াতে বইসা ছবি দেখতেছে। আর ফানকে মিয়া কোনটা কার?
হুম, হুম। বোঝাই তো যায় না। একই ধরনের হয়ে গেছে। তো আচ্ছা এরকম তারপর মনির ভাই, খেয়ে দিয়ে আমি চলে এখন গেলাম। আপনার এ এ আপনি একটু স্পেনে যাওয়ার সেই মুহূর্ত বলেন। তারপর এরপর আমরা স্পেনে চলে যাব। হ্যাঁ, সেটাই আর এখনই আসতেছি। হুম, তো এইভাবে ছবি আঁকলাম ৩ দিন। এটা একটা বিরাট আমার জন্য পাওয়া এবং আ ছবি আঁকার চেয়ে তার যে কথাবার্তা সেটা অনেক ছিল আমার জন্য অনেক পাওয়া। উনার যে হ্যাঁ, তো স্পেনে আমার যাওয়াটা তখনকার সময় তখন তো ইস্ট পাকিস্তান হুম, হুম, 1969 যুদ্ধ প্রায় লেগে গেছে। হুম, হুম। 70 তে যুদ্ধ 69 আমরা পোস্টার করতাম। ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তানে কোনো যোগাযোগ ছিল না। পোস্টার নাথিং। হ্যাঁ? তখন দেখলাম বঙ্গবন্ধুর মার্চের ভাষণ ইয়াতে রমনাতে। হুম, হুম, হুম। তো আমি সবসময় বলি মানুষের জীবনের কয়েকটা সেকেন্ডের জন্য একটা বিপর্যয়ে তার লাইফ 180 সেন্টিগ্রেডে চেঞ্জ হয়ে যেতে পারে। হাউ ইট ইস পসিবল? কিভাবে? আমাদের নবী ভাই আমার সিনিয়র রফিকুল নবী রফিকুল নবী। আর্টিস্ট, ভালো আর্টিস্ট। হুম, হুম। তো উনি ওই টাইমে পাস করতেছে। জাস্ট করিডোরে। "এই মানিক মিয়া স্পেনে যাবা নাকি?" হায়, আমি আমি কইলাম হট করে, "আপনি যান না কেন?" হায়। কলের মিয়া এই দেখো না খাজা সাহেব আরেক প্রফেসর ১৫ বছর যাবৎ খালি ফর্মই ফিল আপ করতেছে। মাই গড! হ্যাঁ, ১৫ বছর। তারপরে এই টাইম। মানে এই টাইমে তো নাথিং। হুম, হুম, হুম। এই স্কলারশিপটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর ইন্টার এক্সচেঞ্জ স্কলারশিপ। একটা স্প্যানিশ আসতো পাকিস্তানে, হুম, হুম। আরেকটা পাকিস্তানি যাইত স্পেন। স্পেনে। এটার জন্য ব্রিলিয়ান্ট মেরিটের কিছু হুম, দরকার নাই। এটা হুম, একটা ডিপ্লোম্যাটিক রিলেশনের জন্য। হুম। যাই হোক, আমি এটা কোনো এনার্জিক আমি টিচার। এই কয়েকদিন ২-৩ দিন কইরা কোন রকমে অর্ধেক কাগজ মেডিকেল তখন তো ব্যুরোক্রেটের তখন সময়। মেডিকেল সার্টিফিকেট, ডিপের পারমিশন, ডলারের পাউন্ডের রিসিপ্ট হাবি-জাবি কইরা বহু কাগজ দরকার হয়। তো হাফ করে আমি পাঠাই দিছি। হ্যাঁ? এজ এ ফান স্পেনে। আম রেজিস্ট্রি করে পাঠাইছি। ভাগ্য এরপরেই কিন্তু পোস্ট সব বন্ধ হয়ে যায় পাকিস্তানে, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তানে। হুম? হুম, হুম, হুম। তারপরে না ভুলেও গেছি। মাঝে রফিকুল নবী ভাই বললে যে, "এই মিয়া যাবা কেনি?" আমি তো ফান করে বললাম, "হ্যাঁ, চলে যাবো।" কিন্তু এটা হবে না কোনোদিন এই যাই হোক একদিন টেলিগ্রাম আইসা উপস্থিত। ওই টেলিগ্রামে তখন টেলিগ্রাম পাওয়াটা মানুষ কিন্তু ভয় করত। এইটা হুম। টেলিগ্রাম খালি মিথ্যা সংবাদে নিয়ে আসতো। আসলে তখন তো কিছু ছিল না। হ্যাঁ, একদম ঠিক বলছেন। মিথ্যা মানে মানে ডেড অর সামথিং। হ্যাঁ, জন্মদিনে কেউ দিত না আরকি। হ্যাঁ, আমার যাই হোক টেলিগ্রামে ইমিডিয়েট ইউ হ্যাভ টু গো উইদিন 7 ডেজ আমার স্পেনে যাইতে হবে। আমি তো আকাশ থেকে বললাম যে একদিকে আনন্দ কিন্তু একদিকে ভাড়া দিছিল। নার্ভাস। স্কলারশিপ ছিল ৯ মাসের। হুম, হুম। বেতন ছিল আমার ৳২০০ তখন। এখন চিন্তা করেন ৳২০০? ৳২০০ নাস্তা খাওয়া ওহ! যায় না। আর ভাড়া ছিল ৳৪,০০০ হুম। আসা যাওয়া স্পেন আসা যাওয়া বোথ ৪,০০০ ওয়ে। বাহ! হ্যাঁ? লট অফ মানি ৳৪,০০০ তার লট মানে অফ মানি। ১ বিঘা জমি পাওয়া যেত ৳৫,০০০ হুম, ঠিক হুম, হুম। ঢাকায়। শহরের ভিতর। ১ তো যাই বিঘা। হোক বাহ! না আমি এই বিষয়ে আমি হেল্প পাইছি অনেক। আমার এক উম তখন থেকে আমার লেজও মেইনটেইন করতাম। যারা আমার রিয়েলি গান-টান পছন্দ করত। অনু ভাই নুরুল ইসলাম একজন ছিল। মোনায়েম খাঁ গভর্নমেন্ট হাউস তার সেক্রেটারি। উনি আমার হেল্প আচ্ছা, করছে। আচ্ছা। আমার গান শুনতো এই আইসা হুম, হুম, হুম। শুক্রবারে রবীন্দ্রসঙ্গীত হুম। টঙ্গীত শুনতো। ওনারা বললাম এই বললাম, "ঠিক আছে আপনি আসেন।" সে চিঠি রবীন্দ্রসঙ্গীত একটা কি ড্রাফট আপনি কইরা গাইতেন? গভর্নমেন্ট হাউস থেকে তখন কিন্তু রবীন বন্ধ ছিল সব পোস্টাল। একমাত্র ম গভর্নমেন্ট হাউস থেকে ম ইস্ট হ্যাঁ। পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান ইয়া ছিল। উনি একটা টিকেটের জন্য যাতে গরিব পুয়ার টিচার একটা স্কলারশিপ পাইছে। সুতরাং হ্যাঁ। এখনো পাকিস্তান। সুতরাং গিভ মি আ টিকেট। টিকেটটা চলে আসছে। আমি যেদিন ফ্লাই করব আমি আসবো কেমনে? আরেকটা টিকেট এইভাবে আসতে হবে। ইস্ট পাকিস্তান আর্ট হুম, কাউন্সিল থেকে ২ টা টিকেট হয়ে গেল। হুম। তো আমি চলে গেলাম স্পেনে। হ্যাঁ? উইথআউট নোয়িং যাওয়ার আগে রশিদ চৌধুরী আর ঢাকায় কিন্তু। উনি কিন্তু এই স্কলারশিপ স্পেনে গেছিলেন। হ্যাঁ, আমার ২ তার বছর আগে। ২ বছর আগে। তারপর তারপরে তিনি ফ্রান্সে চলে ফ্রান্সে গেছেন। চলে আসে। ইনি ২-১ টা কথা আমার শিখিয়েছিল স্পেনে। "Hola, hello, ¿qué হুম। tal? ¿Cómo estás?" ওলা, মানে তুমি কেমন আছো? ২-১ টা বেসিক্যালি। দোমোস্তাস। আচ্ছা ঠিক আছে। তো রশিদ চৌধুরী
বললো কিছুটা আইডিয়া দিল কোথায় থাকবো কি করে। তখন স্যুট বানাইলাম একটা, তখন তখন তো সবাই যেত একটা স্যুট টাইটি বানিয়ে দিত আর কি তখন, মানে হ্যাঁ, এটা অদ্ভুত এক দিন নিউ ছিল। ইয়র্ক থেকে। প্লেনে চড়তে গেলে স্যুট হ্যাঁ, লাগবে, টাই লাগবে। আর সিল্কের স্যুট আবার। হুম, তো গিয়া স্পেনে নামলাম। আম আ ইয়ে এই 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 ১ম আমার এক্সট্রা প্লেনে ওঠা। হ্যাঁ, এর আগে প্লেনে হ্যাঁ। উঠিনি। এর আগে পাকিস্তানও যাইনি। পাকিস্তানও যান নাই? ও! যাইনি। এটা পাকিস্তান তখন আমার কাছে ছিল ফরেন কান্ট্রি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? মানে অসম্ভব যাওয়া হুম, হুম, তখন। হুম। বা পয়সার দরকার আছে, কোনো প্রয়োজন ছাড়া তো হয় নাই। হ্যাঁ, রাইট, রাইট। পাকিস্তানে গেছি আফটার ডিভিশন। হুম। পাকিস্তান ভাইঙ্গা যাওয়ার পর সে ওই অনেক পরে আপনি লাহোরে এক্সিবিশন করতে গেছিলেন। লাহোর, আপনাকে ইনভাইট করেছিল। ইসলামাবাদে ওইটা পরের স্টোরি আরকি। হুম। স্প্যানিশ গভর্নমেন্টের ইয়েতে গেছি আরকি। আপনি অর্গানাইজ করছি। এখন একটু সময়ের করে আপনি ইয়েতে চলে আসেন। একদম মানে স্পেনে গিয়ে আপনি কি ফিল করলেন? স্পেনে যাওয়ার পর সেটাই। আপনি হ্যাঁ। স্পেনে যাওয়ার নামার পরেই মানে তবে একটা জিনিস আমার কাছে মিরাকেল, বা এটা অনেকে বলে কেউ কোথাও যাওয়ার আগে তার মনটা চলে যায়। রিয়ালি? ভিজুয়ালি এটা দারুণ কথা বললেন। হ্যাঁ, অনেক মানুষ সময় যাওয়ার আগে বলে মন চলে যায়। বাহ! এই জায়গায় তো দারুণ। আমি আসছিলাম। এই ধরনের একটা অনুভূতি ছিল, পাইছি আমি। স্পেনীয় শব্দের সাথে একটা ভাস্ট ল্যান্ড, হুম, হুম, হুম। মানে কোথাও গাছ-টাছ নাই, ব্লু আচ্ছা। স্কাই, হুম, ছোট, ছোট বাড়ি, সাদা, বাহ! হোয়াইট, হ্যাঁ? এই যে কতগুলা পাহাড়, হুম। এই দৃশ্যগুলো ওখানে গিয়ে আমি দেখছি একই জিনিস। এটা কি এগুলো আমার আগে আপনি মাথায় ছিল। দেখছিলেন? আগেই মাথায় ছিল? ওহ মাই গড! না, ছিল না কি হুম, এই যে শব্দের সাথে আচ্ছা। স্পেনের সাথে আমি একটা হুম, হুম। ইমাজিনেশন। ওকে। মেন্টালি একটা ল্যান্ডস্কেপ তৈরি করে নিয়েছিলাম। হুম, উইথআউট লুকিং। এগুলা অনেকে বিশ্বাস করে না যে মন হুম, চলে হুম, গেলে অনেক সময় হুম, হুম, সে মনে হয় এই জায়গাতেই। হুম, আ কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। যাই হোক এগুলা একটু ফানি জিনিস। তো যাওয়ার পর আমি এক কথাও জানি না, স্পেনিশ ল্যাঙ্গুয়েজ জানি না। একটা হোস্টেলে গেলাম যেটা ইন্টারন্যাশনাল হোস্টেল। হুম। 60 ন্যাশনালিটির লোক বাস করে। বোথ বয়েজ অ্যান্ড গার্লস। যারা স্কলারশিপে আসে। সব বিদেশী। আচ্ছা। হুম, হুম, হ্যাঁ? 30% গার্লস, আ আ 70% মেন্স। ডিপ্লোম্যাটিক স্প্যানিশ স্টুডেন্টরাও ছিল। এইজন্য আমি বেশিরভাগ অ্যাম্বাসেডর চিনি। এরা এখন কেউ অ্যাম্বাসেডর, কেউ স্টুডেন্ট ছিল। হুম, হুম, আর হুম, কেউ রিটায়ার্ড হয়ে গেছে। এখনকার হুম, যে হুম। স্প্যানিশ অ্যাম্বাসেডর, জি। এখন আগে এদের ৪০ বছর আগে আমি চিনতাম। লাকিলি বাংলাদেশে আসছে। আপনি ওই হ্যাঁ, ওই হোস্টেলে থেকে কেন কেন ফিরে আসার জন্য পাগল হয়ে গেছিলেন যাওয়ার পর? সরি? আপনি ফিরে আসার জন্য যাওয়ার পর এই যে একটা দেশকে মিস করা এবং আসার জন্যে খুবই উত্তলা হয়ে গেছিলেন। এটার কারণটা কি? দেশে ফিরার জন্য? না, আপনার এটা আ ঠিক, কারণ আসতে তো পাগল সবসময় ছিলাম। কারণ হুম, যুদ্ধ হয়ে গেল। যুদ্ধের সময় একটু আনরেস্ট ছিল। যুদ্ধের নিয়া একটা এক্সিবিশন করছিলাম এচিং দিয়া কতগুলা হুম, ব্লাক অ্যান্ড হোয়াইট গয়া। তখন হুম, যাই হুম, ৯ মাসের জন্য করব কি? ৯ মাস শর্ট টাইম। হুম, হুম, তারপর আমি অ্যাকচুয়ালি গেছিলাম আর্ট কলেজে গিয়ে পেইন্টিং শিখবো। জানাল আবিদ সবসময় হুম, বলছিল, "দেখো, হুম, হুম। বাংলাদেশে কোনো পোর্ট্রেট পেইন্টার নাই।" দ্যাটস ট্রু, এখনো নাই। এখনো ওই নাই? যে মিউজিয়ামের যে টাইপ আচ্ছা, 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 পেইন্টিং আচ্ছা, আচ্ছা। যে পোর্ট্রেট, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ? হুম, এগুলা ছবির থেকে করা এখন, যে ওই ক্লাসিক্যাল যে ওই আচ্ছা, মিউজিয়ামের আচ্ছা। পোর্ট্রেট, অথেন্টিক যাকে বলে। সেগুলোর জন্য দুঃখ করত উনি। তো সেটা রশিদ চৌধুরী একবার করছিল মিউজিয়ামে গিয়া, কপি হুম, পেইন্টিংটা আছে আর্ট কলেজে একটা ওমেন। হুম, হ্যাঁ? তো যাই হোক স্পেনে গিয়ে আমি দেখলাম যে এই ব্লু স্কাই, ঝলঝলে রোদ আর আ ব হুম। মানুষ কত হাসি-খুশি, মানে ইটস আ ওয়ান্ডারফুল কান্ট্রি। এই যে তো ১ম গিয়ে আমি বেরোই নাই, হারাইয়া যাবো। এই বিদেশে যাওয়া, রাস্তাঘাট চিনব না, যাই হোক। এই তারপর ওখানে গিয়ে পাকিস্তানি একটা লোক খালিদ, সে পাঞ্জাবের ছিল। তখন যুদ্ধ চলছিল। কিন্তু আমরা সে পাঞ্জাবি, আমি বাঙালি। হুম, হুম, এই হুম, বিল্লা উই হেট নাও। সে আমার রিসিভ করছে। হুম, সুতরাং উই আর ফ্রেন্ড। কিন্তু ওই হোস্টেলে ইট প্রবাবলি দ্যাট ইস মাই বেস্ট টাইম ওই হোস্টেলে থাকা। আমার প্রফেশনও যে এচিং আরম্ভ করছি, সেটা আমার রুমমেট হুম, একটা হুম, ফিলিপিন ছেলে ছিল। অ্যা তারই হুম, ১ম এচিং দেখি। যদিও এখানে দেখে গেছি শহীদুদ্দিন স্যারের এচিং। হুম, হুম। কিন্তু তার যে এচিং, ম্যাজিক্যাল একটা ছোট্ট এচিং এর ভিতরে কালার, এগুলো তো অবাক হয়ে গেছি আমি। আমার রুমমেট আমি বললাম, সে বলল, "তুমি করবা?"
হুম, হুম, আমি বললাম, হ্যাঁ করবো, হুম, একটা হুম। প্লেট কিনো। এই আরম্ভ হইলো আমার এচিং এর লাইফ। এই বাহ! জাস্ট এই মিডিয়াতে আমি লাস্ট 40 চিন্তা ইয়ার্স করেন আজকে আপনি আমি মাস্টার অফ এইচিং হয়ে গেছেন। হ্যাঁ, করলাম। সেলফ পোর্ট্রেট ১ম করলাম। তারপরে এটা লট অফ স্টোরি এচিং। হ্যাঁ, তো এর ভিতর হোস্টেলে একটা স্কুলে গেলাম। আ মিরর করলাম ২ বছর মিরর পেইন্টিং, ফ্রেস্কো। কিন্তু লাইফে একটা মিররও করিনি। হুম, কারণ এখন কেউ করে না। হুম, হুম, কারণ মিরর ফ্রেস্কো ইস যে মাইকেল অ্যাঞ্জেলোর সিস্টিন টেম্পল যে অরিজিনাল হুম, হুম। ফ্রেস্কো এটা খুব কমপ্লিকেটেড। আর বাংলাদেশের জন্য এটা হবে না। কারণ হিউমিডিটি। না, এটার জন্য বাংলাদেশে এরকম দরকার জায়গা কই পাবেন? পিগমেন্ট, নদীর পানি, চুন। হুম, হুম, এটা কোনো হুম। রং না। এটা খুব ইন্টারেস্টিং কিন্তু আ এটা করা সম্ভব না। হ্যাঁ? এখানে ফ্রেস্কো নাই। যাই হোক ফ্রেস্কো করার পর আমি আর্টটা কলেজে গেলাম। গিয়া আ এচিং শিখার জন্য। তো সেখানে ১ম গিয়েই আমি হোস্টেলে দেখলাম মেয়ে ছেলেরা এরা দে আর ভেরি সো পেয়ার। আমি খালি দিয়ে গেলাম, এরা কি বিবাহিত?" কয়, "না।" আমরা তো এরা একসাথে হাঁটতেছে, খাইতেছে, হ্যাঁ? নাচতেছে। কয়, "মিয়া থাকো ১ বছর তুমি বুঝবা। তুমি চালাইবা এই লাইফ।" হায় হায়! তো আমি তো স্টান্ড হয়ে গেলাম। যাই হোক। তো ওই স্কুলে গিয়া এটিং করার ফাঁকে আমার ক্লাসে একটা মেয়ের নাম আদ্রিয়ানা। ভেরি বিউটিফুল মেয়ে। স্প্যানিশটা তো এমনি প্রেটি, হ্যাঁ? চোখ-টোখ সুন্দর, নামটাই একদম তো কত গোলাপ ফুলের সুন্দর। মতো টকটক। সে বলল, হ্যাঁ, "কফি খাবা নাকি?" কফির কথা বলতেই তো আমরা তো সর্বনাশ। এই জিনিস তো কেউ বলে নাই জিন্দেগিতে। কোন মেয়ে বাংলাদেশে কথাই বলা তো নাই মুশকিল। তখন তো কথাই আসলে। বলা যেত না। এটা এই ব্যারিয়ার আন্দ্রিয়ানের ছিল। মতো মেয়ে আইসা আবেদিন আপনাকে স্যারের আর্ট বলল কলেজ ছিল। কফি। খবরদার! টিচার তুমি মেয়েদের সাথে প্রেম করবা না। মানে এটা কে বলল এটা? আবেদিন স্যার। আবেদন হ্যাঁ? স্যার। আরে স্ট্রিক্টলি চিন্তা ছাত্রদের সাথে বইসা খাবা না। ছাত্রদের সাথে এগুলা অন্য টিচাররা বলত। ওই শরীফ মোড়ের বিরিয়ানি আটা না কইরা আচ্ছা। ওখানে খাইতাম আরকি। কিন্তু ওইটারও মেমোরি আছে আমার। এই লোকটা আটা না কইরা বিরিয়ানি পাশে যেতাম এখন না। কিন্তু সময় এই যে কম, হিসাব মেমোরি করত অনেক কি বেশি কইরা মনির ভাই। কি করে মনে রাখতো সে ১ সপ্তাহের হিসাব। আপনি ওই মেয়ের কফি খাওয়ার কথা বলেন। হ্যাঁ, ১ম একটা এই মেয়ে শরীফ আপনাকে মিয়া কফি খাওয়ালো সে এটা বলেন। আচ্ছা মেয়ে কফি খাইতে বলল আমি বললাম সর্বনাশ। এই কফির নিচে গিয়ে ক্লাসে কফি খেলাম। বলতে সেও একটা ইংরেজি জানে না, আমিও একটা স্প্যানিশ জানি না। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা কিন্তু আমরা মনি আলাপ করলাম মনির ২ টা ঘন্টা। মনির ভাই আপনি একসময় বলছিলেন, আপনি একজনের সঙ্গে ১ ঘন্টা কথা বলছেন। কনভারসেশন হইছে আপনাদের। ও মানে ইংলিশ জানে না, বাংলা জানে না, আপনিও স্পেন জানেন না। কিন্তু ১ ঘন্টা মানে আপনারা কিভাবে কথা বলছেন? এটা ব্যাপারটা কি? ২ ঘন্টা মিয়া ২ ঘন্টা। ওহ মাই গড! ২ আরে ঘন্টা? তখনকার কি যে বললেন একটা বলছেনটা কি? সেনসেশন, একটা ফার্স্ট তোমার এত সুন্দরী মেয়ের সাথে কথা বলতেছো। তখন এক্সপ্রেশন ওই সেইম বাচ্চা যখন মেয়ে মার কাঁদে, মা হ্যাঁ, হ্যাঁ। যখন আসে তখন হাত পা নাড়ানাড়ি করে এক্সপ্রেস করে তখন হাত পায়ের বেশি ল্যাঙ্গুয়েজ ছিল কর্মকের চেয়ে। হ্যাঁ? হাত কি পায়ে বেশি দারুণ মুভ করতো ব্যাপার আরকি চিন্তা ওইগুলা করেন। দিয়ে এক্সপ্রেশন। এবং এই 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 ওই সময় ওই টাইমে তখন আমার হলো ২৬ বছর। বাহ! হুম? বাহ! একদম ফুল ব্লসম। ল্যাঙ্গুয়েজের দরকার নেই। হ্যাঁ? যাই হোক ওই একটা বিউটিফুল টাইম ওই কয়েক বছর ওই স্কুলে কফি-টফি খাইত। তারপরে আস্তে আরো ওই কিছু মেয়ে আ কারণ তখন স্পেনে কিন্তু বাঙালি ছিল না, কালারড লোক ছিল না। কোন ব্লাক ও ছিল না। হুম, হুম, ইন্ডিয়ান কিছু বিজনেসম্যান ছিল। মারোয়াড়িয়ারা কোথায় থাকতো আইল্যান্ডে। হুম, দে হুম, আর হুম, এগেইনস্ট মানে সামথিং আই এম স্পেশাল। হুম, 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 হুম। কারণ আমি ১০ বছর কোন বাঙালি দেখিনি। ওই যাওয়ার পর। মাই ছিল না। ১০ তো বছর আপনি বাঙালি দেখেন নাই না মাদ্রিদে। তো এই যে কত কি তো মনে ছিল আ উম এই এই যে অ্যাক্টিং করলাম একজন হুম, হুম। টিচার ছিল। খুব ভালো। হ্যাঁ? খুব ফ্রেন্ডলি। আস্তে ওখানে অ্যাক্টিং করলাম। তারপরে ওই এই ওয়াটার কালার করতাম। আবার ৯ মাস পরে ফিরে আসতে হবে। তারপরে সন্ধ্যার সময় যেতাম মাঝে হুমায়ুন কবির অ্যাম্বাসেডর তখনকার। হ্যাঁ, আ হুমায়ুন কবির তখন ছিলেন। এবং হি ওয়াজ পরে রিয়েলি আমেরিকান ভেরি অ্যাম্বাসেডর গুড ছিলেন। ডিপ্লোমেট। লাস্টে উনি ছিলেন নিউ ইয়র্কের ইয়া পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ আচ্ছা, ইউনাইটেড নেশনস এর। জাতি আচ্ছা। ইরানের অ্যাম্বাসেডর ছিলেন। হি ওয়াজ হুম, ভেরি হুম। শার্প।
আপনি এবং আমাকে আমার আত্মীয়, ধানমন্ডিতে নিয়ে হ্যাঁ গেছিলেন ওনার বাসায়। হ্যাঁ হ্যাঁ, নাতি তো ফানি হ্যাঁ, ম্যান এবং ভেরি স্মার্ট, ভেরি মশারি স্মার্ট। টাঙায় ভিতরে বসেছিলেন। হ্যাঁ, আম খাইতেছে, বলছে পার্টি আছে। আমি তো তোমারে নিয়ে গেলাম। আরেকটা আহারে! কে ছিল যাই হোক। আমি কইলাম, "পার্টি কই?" কইলো, "এটাই তো পার্টি।" মশাই হ্যাঁ, ওই বইতে আম খাইতেছে বইসা। যাই হোক, হি হ্যাড দ্যা মশারি টাঙায় আম অল খাইতেছে। লাক্সারিয়াস লাইফ, এগুলা কিছুই না। হ্যাঁ, ওই কিছুই নাই। তার স্পেনে লাইফ আমি বলব যে আ ১ম স্প্যানিশ পিপলরা ভেরি হাম্বল। কারণ ৮০০ বৎসর আরবরা হুম, ছিল এবং অনলি দি স্প্যানিশ কান্ট্রি তারা দে আর প্রাউড টু সে উই আর ক্যারিং আরব ব্লাড। ইউরোপের কেউ বলবে না। হ্যাঁ? বাহ! তারা গর্ব এবং সত্যি, সত্যি আরবরা ওখানে যা করে গেছে হুম, এটাই আরবদের শেষ মানে কালচারের দিকে। কর্ডোবা, কর্ডোবার যে অ্যা আ আলহামরা। এম এই মসজিদ, হ্যাঁ? হুম, ওয়ান হুম, অফ দ্য বিগেস্ট মসজিদ এবং আর্কিটেকচার হুম, হিসেবে ইস ওয়ান অফ দ্য ফ্যাসিনেটিং আর্কিটেকচার। হুম, হুম। তারপরে ইয়া ওই যে আলহামরা, আলহামরা। গ্রানাদার। হুম, হুম, আলহামরা যে প্যালেস এখনো এটা হুম, তাজমহলের হুম। সাথে তুলনা করা হয়। যে মুসলিমরা যে গার্ডেনে ফুল ছাড়া কিভাবে গার্ডেন করে, ওরা পানি ভালোবাসতো। পানি ফাউন্টেন দিয়ে ইয়ে করে। আচ্ছা। এটা না দেখলে বোঝা যাবে না। হাজার, হাজার লোক দেখতে যায় এই আহারে! আলহামরা এবং ওরা এটা প্রিজার্ভ মিস ও হয়ে করে। গেল এই মনির জিনিসটা ভাই। যেতে প্রিজার্ভেশন পারলাম না করে। আপনার এখানে। এতবার আপনার উপর না দিয়ে আমি গেছি তো উপরে আছি ক্যানাডায়। এখনো। বাংলাদেশে যদিও আসছি ৫ আরে বছর আপনার আমি এখানে আসছিলাম ৩ আপনার মাসের এখানে একটা ৩ একটা মাসের লিস্ট জন্য। করলে বাকি কি নাই। আমি ছাড়া হ্যাঁ, আমি কিন্তু আপনার আমার এত ৫ বছর কাছের হয়ে মানুষ গেছে হয়ে এখন যেতে আমি পারে। যাচ্ছি না। সবাই মনে হচ্ছে আমি কবরী থেকে শুরু করে, নায়িকা হ্যাঁ? থেকে শুরু করে শিকদার আব্দুল্লাহ এর বাচ্চা কিছুদিন একবার সবাই কে বাকি আছে না, আপনার এখানে যায়নি। হ্যাঁ, আমি খালি বাদ পড়ে গেলাম। আমার বাসায় এটা বাংলাদেশে গেস্ট হাউস। আই এম প্রাউড কারণ আমার বাসাটা আচ্ছা 0 পয়েন্টে মনির ১৫০ ভাই, বছরের পুরনো বাড়ি। মনির আমার মনির বাড়িতে ভাই এক টুকরা লোহার এখানে কনস্ট্রাকশন নাই। চিফ জাস্টিস থেকে হাবিবুর রহমান, তারপর আবেদ সাহেব, ডেইলি স্টার মাহফুজা আলম, আমাদের মন্ত্রী নূর গেছে ৩ বার, তারপর হুম, হুম, হুম। কবরী ২ বার গেছে। এই ধরনের বহু লোক। হ্যাঁ, হ্যাঁ, হুম? যে গেছে আ আপনি তো এক ধরনের বাঙালির ওখানকার মানে না, খুঁটি কারণ ঝুলছেন। হলো আমার বাসাটা হইলো 0 পয়েন্টে, হ্যাঁ? হ্যাঁ, এবং একদম খুব পশ ডাউনটাউনের এরিয়াতে, মাঝখানে। হুম, হুম। পশ না এরিয়াতে। এটা অনেকের কাছে শুনছি যে এটা মিলিয়ন ডলার দাম হ্যাঁ, এখন। মিলিয়ন, তো মিলিয়ন সবাই ডলার এটা। আ আ আ সুবীর ২ বার গেল, আর্টিস্টরা মাহমুদ গেল, হুম, হুম। অ্যা মাহমুদুল হক। তারপর চিটাঙের আর্টিস্টরা গেল। হুম, এই হুম, হুম, হুম। এই যে সালাউদ্দিন ২ ভাই এরাও গেছে থাকছে সব ওয়াইফ নিয়া। ওয়াকিল গেছে তার নিয়ে। সবাই অনেক গেছে। I enjoyed কারণ আচ্ছা। মাঝে, মনির ভাই, মাঝে ওদের সাথে মনির আলাপ ভাই করা, আপনার ই আপনার করা। সঙ্গে এই টকটা শুরু হওয়ার আগে ঠিক ৫ মিনিট আগে আমার প্রিয় বন্ধু, ডিয়ারেস্ট ফ্রেন্ড আ এখানকার মানে সাউথ এশিয়ান গ্যালারি অফ আর্ট এর উনি সিইও মানে উনারই একটা নাম হচ্ছে আলী আদিল খান। উনি যখন আপনার সঙ্গে অনেক আপনার ভক্ত আরকি। একটা ছবিও আচ্ছা, আছে। উনি আপনার একটা ছবি 'বিফোর দ্য রেইন' এটা কালেক্ট করছেন। 'বিফোর দ্য রেইন' এটা আপনি ওই সুবীরকে দিয়েছিল এখানে এক্সিবিশন হয়েছিল। সেখান থেকে উনি নিছেন। তো উনি আচ্ছা, একটা আচ্ছা। হ্যাঁ, উনি আপনাকে একটা প্রশ্ন করতে বলছেন। ২ টা প্রশ্ন ইনফেক্ট আমি ছোট, ছোট আপনাকে বলি। একটা হইছে যে মানে আপনি এখন পর্যন্ত এচিং এ বেশি এনজয় করেন না পেইন্টিং এ করেন? এটা হচ্ছে আমি ফার্স্ট কিসে কোয়েশ্চেন। এচিং প্রিন্ট যখন করেন, আচ্ছা, এচিং আচ্ছা। প্রিন্ট অর হুম। পেইন্ট, হ্যাঁ? এটা হচ্ছে একটা। আর আমি সেকেন্ড উত্তরটা হচ্ছে দেই। আপনার না আর উত্তর ২ টাই শুনে নেন। আরেকটা হচ্ছে গিয়ে মানে স্পেনে এই আপনার যখন আপনি আস্তে করে জমে বসছেন, আপনার ফার্স্ট গার্লফ্রেন্ড স্প্যানিশ কে ছিল? এই ২ টা। আচ্ছা। হুম। আমি ১ম এ বলি যে আমরা সবাই ১ম গিয়ে যারা স্কলারশিপে যাই গ্রাফিক আর্ট নিয়েই করি। কারণ আমরা শর্ট টার্মে যাই চলে আসবো। হুম, হুম, একটা টেকনিক শিখে গেলাম। আর তখন হুম, হুম, এত অ্যাডভান্স ছিল না গ্রাফিক্স এরিয়ায়। আমাদের আর্ট কলেজে আমি করি নাই। তো উম এই আমি ভাবছিলাম ৯ মাস পরে চলে আসবো। সুতরাং আ এটা শিখে যাই ভালো করে। আর এটা পেইন্টিং এত করলে নিয়ে যাবো কিভাবে? অনেক, অনেক কিছু প্রবলেম কইরা আর তো নতুন টেকনিক শিখে গেলাম। তো ডেঞ্জার হলো এচিং একবার ঢুকলে এর থেকে বাইর হওয়া মুশকিল। এটা এত ফ্যাসিনেটিং, হুম, হ্যাঁ? হুম, হুম, এচিং তো পেইন্টিং এর মতো না, একটা ডিফারেন্ট হুম, ল্যাঙ্গুয়েজ। হুম, এটা একটা মেটাল হুম, জিঙ্ক অথবা কপার প্লেটে অ্যাসিড দিয়ে তৈরি করতে হয়, ওয়েট করতে হয়। একটার জায়গায় ৮ টা প্লেট করতেছি এবং কি যে হবে আমি নিজেও জানি না। আনটিল আই প্রিন্ট ইট। মিরাকলি
ভুলবশত দেখা গেল এটা মিরাকেল হয়ে গেছে, সামথিং বেটার দেন হোয়াট আই ওয়ান্টেড। তো এচিং এর কতগুলা জিনিস আছে, এচিংটা গ্র্যাব করে রাখে, ছাড়তে চায় না। হ্যাঁ, এই যে আমার 40টা বছর পেন্টিং, হ্যাঁ লেআউট করছি, ওয়াটার কালার করছি, কিন্তু পেন্টিং করতে পারিনি। লাস্টলি একদিন করার পর আমার যখন এচিং এর এক্সটেন্ডেড হয়ে গেছে, আমার একটা টেকনিকও ওরা বলে মনির, স্কুয়েলা দে মনির, স্প্যানিশে স্কুল অফ মনির। আমি বিভিন্ন সময়ে মিউজিয়ামে ক্লাস দেই জাস্ট প্রফেসরদের। এইটা আমার ভ্যাকেশন। গয়া মিউজিয়াম, তারপরে বার্সেলোনা ওই আর্টা মিউজিয়াম, বিভিন্ন জায়গায় 15 দিনে 7 দিনে। তো একটা টেকনিক যেটা ওয়াটার এচিংটা যাতে ওয়াটার কালার এফেক্টের মতো মনে হয়, ট্রান্সপারেন্ট না সেটা, না এটা তো সেটা এটা তো এটা যে আমি ইনভেন্ট ওয়াটার করছি কালার তা আনা না। তো এটা আপনি ছাড়া আর কেউ নাই। হ্যাঁ, সেটা ইনভেন্ট কিছু সবাই হয়ে গেছে, কিন্তু এটার যে নতুন নবরূপ দেওয়া, হ্যাঁ, তো সেইটা একটা ইভলিউশন তৈরি করছে আমি এটা নিজে দুর্ভাগ্য পার্সোনালি। দেখাতে পারতেছি না, দেখালে এইটার বুঝতেন জন্যই আমার ইয়ে করতো এই ডাকতো এখানে এনে, তারপরে এক্সিবিশন আর্ট ফেয়ার হইতো, প্রচুর বিক্রি হইতো তখন ইয়ে ছবি টবি। তারপরে আমেরিকার সাথে আমার কন্ট্রাক্ট হইলো, এক্সক্লুসিভ কন্ট্রাক্ট। হ্যাঁ, সব ছবি কিনে নিত 2000 পিস। আমার থেকে নিয়ে তো $20 করে কিনে এক পিস। এখন নেটে দেখছি একই ছবি বিক্রি হইতেছে $3000। এচিং চিন্তা করেন, আমেরিকান ইজ আমেরিকান। আমি এটার জন্য রিপেন্টেড না। এচিংটা আমাকে একবারে সেল ইট অল এডিশন, ফরগেট অ্যাবাউট ইট। তাইলে কিন্তু আমার এত করার পরে একদিন আমার মনে হইলো আমার যা করা সব শেষ হয়ে গেছে, আর আগাইতে পারবো না। আই শুড ডু সামথিং এলস। এই পেন্টিং এ হাত দিলাম। পেন্টিং পেপার, অলওয়েজ আই লাইক পেপার। পেপারটা আমি নিজেও তৈরি করছি, পেপার মিষ্টি অন্যরকম। আপনি নিজেই এখন পেপার তৈরি করতে পারেন, এটা একটা বিরল ঘটনা। হ্যাঁ, এখন পেপার হ্যান্ডলিং, পেপারের মিষ্টি অন্যরকম। পেপার কিন্তু অনেকে বলে প্রাদো মিউজিয়ামের এই বিখ্যাত যে চিফ রেস্টোরেটার কারমেন, সে একদিন আমার ডিনার খাওয়া বললো, মনে জানো তুমি তো কাগজ তৈরি করো, তুমি মনে হয় কাগজ টিকে না, কাগজ ক্যানভাসের থেকে বেশি টিকে বেশি। আমি হা বের দিচ্ছি, কাগজের আয়ু ক্যানভাস থেকে বেশি। তাইলে মনির ভাই আপনি এখন এখন এচিং আর পেন্টিং দুটোটাকে সমান সমান মনে করেন, করতে ভালোবাসেন? না, তাইলে দুইটা ল্যাঙ্গুয়েজ টু ডিফারেন্ট। এচিংটা যেভাবে চিন্তা করতে হয়, আলী আদিল খান সাহেব জানতে চাচ্ছেন আপনার কাছে এখন এই জীবনের এই জায়গায় এসে কোনটা আপনাকে মজা বেশি দেয়? না, মজা দিচ্ছে আমাকে না, বেসিক তো ড্রয়িং। একটা সব মিডিয়া যেটা স্কাল্পচারি করি বা এচিং করি, হ্যাঁ, বা যে ধরনের আর্ট করি, হ্যাঁ, আমাদের মন থেকে ড্রয়িং জিনিসটা করতে হয়, স্ট্রাকচার বা লাইনে। সেটা আমি এখন পেন্টিং করতেছি। আমি এখন করতেছি 10,000 ওয়ার্কস অন বুকস। এই যে এগুলা, এটার এই যে লাইটারের সমান। হ্যাঁ, লাইটারের সমান ছোট 20 বছর আগের করা, এইগুলো নিজে তৈরি করছি। এই যে পার্কে নিয়ে যেতাম আমি, হ্যাঁ, পার্কে এইগুলো আমি, হ্যাঁ, এই যে যখন যা মনে আসতো ড্রয়িং করে নিতেন, পরে এটাকে এসে আপনি আবার ফুল ফ্লেজড হ্যাঁ, এগুলো পার্কে আমার ছেলে ইয়ে করতো। হ্যাঁ, তারপরে এগুলা আইসা একটু রং দিতাম মাঝে মাঝে। এই যে হ্যাঁ, এটা এত ছোট, হ্যাঁ, কিন্তু এইগুলো বাইন্ড করতাম আমি। তো এইগুলো আমার খুব পছন্দ লাগে। এই যে একটা ওয়াটার কালার ছোট, কিন্তু এই ছবিগুলোর স্কেল কিন্তু বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সময় আমরা বলি মিনিয়েচার একটা ফর্ম, অনেক সময় ছোট ছবি না, বড় ছবি, স্কেল বড়। আমি স্কেচ হাজার স্কেচ খাতা রাখি, এই যে স্কেচ খাতা এগুলা। হ্যাঁ, এখন টেকনোলজি এত আসছে, আমি এখন এই যে এইগুলা আমি এই টরন্টোতে এক্সিবিশন করে ফিরেছিলাম মনির ভাই। আমি এই টরন্টোতে বড় একটা সলো এক্সিবিশন করে ঢাকায় ফিরছি। আপনার এখানে কবির হোসেন তাপস নিয়ে গেছি। আমার ক্যাটালগটা আপনাকে ভয় দিইনি যে আমি দিলে আপনি ওটারে আর কিছুদিনের মধ্যে আইকা ফেলবেন। এই তো সব, এই যে কালীয় কলম, আপনার মতো এই সর্বভূক মানুষ কালীয় কলম থেকে কি বাকি আছে, এই যে একটু উল্টায়া দেখেন।
কিন্তু এগুলা আমার অনেক টাইম নেই। এই যে 5টা বছর আমার এই যে কালি কলম এগুলো বন্ধ কইরা এই যে ছবি আঁকতেছি। চিন্তা কর। এটা হ্যাঁ, টোটাল এখন কিন্তু কত? এই 20,000 হবে আপনার? মনি ভাই আমার 20,000 হবে? 10,000 হাত দিচ্ছি আমি। 50-60টা বই, এক একটা 400, 300, 200 পাতা ম্যাগাজিন এই বই। তারপরে ফ্রেঞ্চ বই এই যে এলে। হ্যাঁ, হ্যাঁ, এইটা তো এই যে ছবিগুলা আচ্ছা, এগুলো বন্ধ করতে হয়, আমার টাইম যায় এই যে। আচ্ছা, হ্যাঁ, আবার মাঝে মাঝে ইমেজ গুলো রাখি। হ্যাঁ, হ্যাঁ, এই- এই যে পুরো ইমেজ বইটা শেষ কিছু করে ফেলছেন? স্ট্রাকচারাল মাই ইমেজ গড! রাখি। হ্যাঁ 10,000, মোর দ্যান 10,000। হ্যাঁ, হবে এই যে হুম, হুম, এগুলা হুম, হুম। রাখি। এগুলো তো আমি আচ্ছা, আচ্ছা। হ্যাঁ এগুলো করার মানে কেন, এখানে হুম, করি হুম, কেন? তা আমার সবসময় মনে হয় এই যে একটা ছবি, হুম, হুম, হ্যাঁ, যে আমি চাই অভ্যাসের বাইরে যেতে। হুম, হুম, হুম। কারণ অভ্যাসটা আমি জানি এক ধরনের স্লো ডেথ। কারণ আমরা খুব ভালো একসময় কথা বলছেন। সবসময় একই পাক যেকোনো খাইতেছি, ক্রিয়েটিভ একই মানুষের প্লেটে, জন্য এটা একই ভেরি টেবিলে, ইম্পোর্টেন্ট যে ব্রোকেন একই দ্য চেয়ারে বসা, হ্যাবিট। একই জায়গায় রাস্তায় হাঁটতেছি, হুম, একই চেয়ারে বসে টেলিভিশন হুম, দেখতেছি, একই বিছনায় হ্যাঁ, শুইতেছি। ঠিক। লাস্টলি লাইফ লিমিটেশন আসে যায়। তারপরে নতুন রাস্তায় হাঁটতে ইচ্ছা হয় না। হ্যাঁ, হুম, হুম। ইট ইজ মোর কমফোর্ট। না, না, এখন এটা ক্রিয়েটিভ জিনিস। একটা ছবি কি করে আঁকা যায়, দাঁড়া করা যায়, কোনটা বিক্রি হয় আমি ভালো করেই জানি এই বয়সে। কিন্তু লাস্টলি আর্টের ভিতর ক্রিয়েটিভিটি নতুন কিছু খুঁজতে গেলে তার অভ্যাসের বাইরে যেতেই হবে। আসলেই আমি ভাঙতে যা হবে। করি ফরগেট অ্যাবাউট ইট। এবং এটার জন্য প্যাশেন্স, টলারেন্স, হাজার হাজার ওয়ার্ক করলে হুম, একটা মোমেন্ট আমরা হুম, হুম, ওয়েট করি মিরাকেলে কিছু ঘটে কিনা। হুম, দ্যাট ইজ দ্য মোস্ট মানে জয়ফুল টাইম। মানে হুম, হুম, এই মিরাকেলে কিছু ঘটলে নতুন কিছু আর্টিস্টের আনন্দ কোথায়, এবং হুম, ফ্রাস্ট্রেশনও হুম, যখন কিছু হয় না। দ্যাট মিনস এই যে ছবিগুলো আঁকতেছি একটার সাথে একটা, আমি কোনো হুম, হুম। চাই আপনার না যে পিছনে যে দুইটা বিশাল, রিপিট বিশাল হোক। ছবি আছে ওইসব এই তো যে আর দেখা সম্ভব না। এটা যেমন ম্যাগাজিনের আপনি ছোট যেমন আঁকেন, ইয়াগুলা বড়ও আঁকেন। কিছু ম্যাগাজিনের ইয়াটা রেখে দিচ্ছি, এই যে কিছু হ্যাঁ, ওয়ার্ড। প্লে, হ্যাঁ, হ্যাঁ, এটা হেল্প করে হ্যাঁ, আর কি। ওয়ার্ড, হ্যাঁ, তো এইগুলা এই যে ম্যাগাজিনের কিছু স্ট্রাকচার, এই যে হ্যাঁ, ড্রয়িং, কিছু রেখে ফটোগ্রাফি। দিয়েছেন যাতে অ্যাডাপ্ট করে হ্যাঁ, নিয়েছেন আপনি। এইগুলা এই যে এইগুলা আমি গ্রেট আনন্দ পাই। ফিউশন। হুম, হ্যাঁ, এই যে এই যে দিস, হ্যাঁ, হুম, হুম, এগুলো শেষ বাহ! হয় নাই। তারপরে ডায়েরি, বার্জারের ডায়েরি, এই যে ডায়েরি, বার্জারের ডায়েরি, এই যে একটা ডায়েরি বই। আপনার কোনো কিছু হ্যাঁ, আশেপাশে আপনি বাকি রাখেন নাই। আপনাদের ডায়েরি দিলেও শেষ করে ফেলেন, ক্যাটালগ হ্যাঁ, দিলেও শেষ করে ফেলেন, আমি যা পাই পত্রিকাও শেষ করে ইনভেলাপ, ফেললেন। এই যে আয় হায়! ডায়েরি একটা ড্রয়িং। হ্যাঁ, তো এইগুলা কোনোদিন আমি এগুলা হুম, বিক্রিও করব না, এক্সিবিশনও করব না। আচ্ছা। মানুষের সবাই তো মোটিভেটেড বলে, তাহলে না করতেছেন সেটা কেন? কি আপনি করবেন? না করলে মানে অন্য কেউ করবে। আপনি না থাকলে মানে তখন হ্যাঁ, দেখা যাবে যে সবাই এটাই করে ফেলবে। তখন তো কিন্তু আমি তো এই সব উত্তর দিতে সম্পত্তি পারি না। আর আপনি করবেনটা কি এগুলো দিয়ে? হ্যাঁ, আমি এখন উত্তর ইজি হুম, পাইছি। দে উইল গো টু দেয়ার বাহ! ওন ডেস্টিনি। আচ্ছা। হ্যাঁ, এর চেয়ে ভালো উত্তর তো হইতে পারে না। এই মনির যে ভাই এগুলা আর সময় সময় শেষ হয়ে আসতেছে। আমি আপনার সেকেন্ড কোয়েশ্চেন যে আলী আদিল খান করছেন, হু ইজ দ্য হ্যাঁ, গার্লফ্রেন্ড ফার্স্ট ইন স্পেন? আপনার স্পেনে ১ম যে মানে আপনার আপনার আপনাকে একটা জিনিস আমি বলি মানে, আপনাকে কিন্তু আমি ৮০ দশকে ঢাকায় যখন আসছি, হ্যাঁ, তখন আপনার সঙ্গে আমার আলাপ হয়নি। হুম, আমি তো আবার লেখালেখি করি একটু। মানে তো হ্যাঁ, হ্যাঁ, এই প্রায় যাইতাম আমি বিচিত্রা। তখন বিচিত্রা ছিল একমাত্র আমাদের স্টাইলিশ পত্রিকা, পপুলার পত্রিকা। এবং আপনার বন্ধু মানে ওখানে আমাদের মুক্তিযোদ্ধা আ হ্যাঁ, সম্পাদক ছিলেন। তারপরে ইয়ে তো ইয়ে আর কি ওই শাহাদাত। সাদাত ভাই। তো সাদাত ভাই, হ্যাঁ, সাদাত ভাইয়ের কাছে যেতাম। তখন ওইখানে ছবি দেখে আপনার কাভারেজটা একটু বেশি হতো। তখন আমি দেখছি মানে আপনি তখন সো ইয়াং মানে, এবং আপনার হ্যাঁ, ছবি হ্যাঁ, ছাপা হইছে একটা, আপনি এইটিং করতেছেন খালি গায়ে আর জিন্স প্যান্ট অ্যান্ড মোটা লেদার বেল্ট, আর আপনার একদিকে মরক্কোর রাজকুমারী, আরেকদিকে আরেক সুন্দরী। আমি দেখে শালার আর্টিস্ট হলে এই মনির ভাইয়ের মতো হতে হবে। আমি তো তখন থেকে পাগল। তারপর তো আপনি আসলেন সেই 80s এর ফার্স্ট হাফ এ ১ম দিকে শিল্পকলা একটা করলেন। ওহ মাই এই যে গড!
এইটা আমি যখন যাই, কে কে বলবে যা হ্যাঁ একটা রিয়েলি তখনকার হিরো বলতে এই গেলে। যে এটা ডেইলি স্টারের কাভারে ছাপা হয়েছিল। ডেইলি স্টারের কাভারে। হ্যাঁ ওই যে তখনও ম্যাগাজিন হিরো কাভারে। ছিলেন, এখনো হিরো আছেন আদিল ভাই। হ্যাঁ আমাদেরকে হ্যাঁ। একটু টিপস দেন কিভাবে এরকম থাকা যায়। না এইটা হলো আমি যখন এই ছিল লাইক চে গেভারা। হুম। আরে বাবা! চুল টুল এরকম ছিল। হ্যাঁ, আর হ্যাঁ, চুল তো এখনকার তখন হলো দিস ইজ চুলদারি ছিল। এখন আরে বাবা! এগুলা। এখনো তো মানে আপনি হুম। সেই এই যে নাসির আলী ভাগ মামুনের ছবি তোলা, হ্যাঁ, নাসির এগুলা আলী মামুনের ছবি। এই বছখানে এই আগে। ভেরি গ্রেট পিকচার। ভাগ্য ভালো আপনার, হ্যাঁ। ভাগ্য ভালো যে চুল পড়ে যায়নি আরকি। মানে চুল থাকলে সবকিছুই ভালো লাগে। না চুল তো অর্ধেকও নাই, যাই হোক। শোনো যা বাই আছে টাইম, তাও এই বয়সে তো দারুণ, দারুণ মানে বাই টাইম হ্যান্ডসাম। আস্তে আস্তে। আপনার আপনার মনে আছে কিনা আপনার এখানে আমি যতবার যাইতাম এই ২০০০ সালের পরে মানে সবসময় আমার হুম। সঙ্গে একজন না একজন সুন্দরী বনিতা থাকতো। এটা অ্যাডভার্টাইজিং এর আমার ব্যাড আরকি, বদগুণ হ্যাঁ বলেন আরকি। কোথাও গেলে সঙ্গে হ্যাঁ। নিয়ে যাও। আপনি দেখে বলতেন যে, "আরে মিয়া সবসময় তুমি এই বনিতা কই পাও?" আমি আসলে তো জাস্ট মানে আ আ আশীর্বাদ আছে আরকি না মানে ইয়ের না লর্ড কৃষ্ণের সেটা মানে আমি তো খারাপ দেখি না, কারণ আমার মনে হয় নারী এক্সপ্রেশন এবং দরকার তো মানুষ। পুরুষ হুম, দুইটা যে সৃষ্টি, এবং বেসিক্যালি দেখা যায় বলে যে এভরি গ্রেট ওমেন ম্যান হ্যাজ বিহাইন্ড দ্য গ্রেট ওমেন বিহাইন্ড। হ্যাঁ সেটা যখন মানে কোলাবরেট করে বা কি করে, তারপরে এটা বেসিক্যালি আমি তো বিশ্বাস করি না যে একটা একটা সুন্দরী মেয়ে উইল অ্যাপ্রিশিয়েট দিস। এটা যদি কেউ বলে তাবু কইরা, না এটা তুমি ইউ শুড নট সি আদার ওমেনস এন্ড না, এটা হুম, 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 একটা সুন্দরী গেলে যত ইয়েই হোক বা হুম, হুম, বলি গোরামি লোকই হোক বা যত ইয়া হোক, পার্সোনালিটি দেখে না অনেক, যে অনেক হুম, বড় বড় হুম, হুম। কথা একটা ঘাড় ফিরে ফিরে দেখবেই। না, হুম। না দেখবেই। দিস ইজ দ্য এবং নেচার। এখন বিশেষ করে শিল্পী সাহিত্যিক বা এই 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 ওয়ার্ল্ডে হুম, এটা একান্ত দরকার। লাভ বিশেষ করে আম সেটা একটা ইন্সপিরেশন। হ্যাঁ? যেটা বলে স্প্যানিশে বলে মুসা। মুসা। মুসা হইলো আচ্ছা। এই যে গয়ার ছিল, ভেলাস্কেজ ছিল, হুম, হুম, হ্যাঁ? হুম। একটা সুন্দরী মেয়ে, পিকাসোর অনেক ছিল, মুসা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? যাই হোক মুসা সামনে থাকতো বা ইয়ার ছিল যে সালভাদর ডালি। ডালির ডালি। ওয়াইফ তো এই তার বিয়ে হয় নাই। সে আচ্ছা। শেষ পর্যন্ত বলতো, "শি ইজ মাই মুসা।" মুসা, মুস, ইংলিশে বলে মুস। মোস। হ্যাঁ? তো এটা আম আ একটা লাইফের আ একটা বিরাট জিনিস, যেটা একটা তোমার ইন্সপিরেশন আ to be basic inspiration, আবার ও ও ইন্সপিরেশন বটেই। আবার অন্য ওই যে কবরও দিতে পারে। মাইন্ড, হ্যাঁ। অন্যভাবে থাকে। মাইন্ডেরও তো একটা হুম, দরকার। এক্সপ্রেশন হ্যাঁ। দরকার। হ্যাঁ, হ্যাঁ। সুতরাং এটা এই এ এবং দেখা গেছে যে পিকাসো, হুম, হুম। হ্যাঁ? যে হেনরি VIII এর 8th ওয়াইফ হুম, হুম, হুম। অ্যান্ড পিকাসো উইথ হিজ 8 গার্লফ্রেন্ডস। হুম? 8 ওয়াইফ এটা অ্যান্ড একটা 8 আর্টিকেল, গার্লফ্রেন্ড। খুব সুন্দর আর্টিকেল হুম, হুম, হুম। বেরিয়েছিল। পিকাসো ইজ দ্য মোস্ট I পিকাসো yeah, ইজ পিকাসো। no doubt আমরা he তো was a greatest painter, হুম, but হুম, he is হুম, the হুম। most egoistic, miser person. একদিকে কৃপণ, আরেকদিকে হুম, হুম। এগো, সব দিয়ে। কিন্তু সে কমিউনিস্ট ফান্ডে সবচেয়ে টাকা দিত বেশি। হ্যাঁ, তার হ্যাঁ, হ্যাঁ। এটা কন্ট্রোভার্সিয়াল আছে হ্যাঁ, হ্যাঁ। জিনিস। না সে আছে বলতো, বলেই তো উনি I গুয়ের্নিকা I would লিখেছেন। like to like a poor but with lot of money. আমি গরিব আ হইয়া থাকতে চাই কিন্তু টাকা থাকতে হবে। গরিবের মতো থাকতে চাই। মনির ভাই এইসব কথাবার্তা এখন ঠিক আছে, আপনার ভেরি একটু ইন্টারেস্টিং। বলি মানে আপনি আপনার স্ত্রী, এটা ভাবি বলে লাভ নাই। আপনার স্ত্রী নাম হচ্ছে মেলা ফেরার। আমি হ্যাঁ, দেখেছি আমার বিয়ে অনেকবার আপনি হয়তো বাংলাদেশে নিয়ে হইছে আসছিলেন। অনেক তার লেট। তার এর আগে তার আমার কয়েকজন অনেক বেশ সুন্দরী মহিলা ছিলেন। পোর্টোরিকান গার্লফ্রেন্ড ছিল, হ্যাঁ, পোর্টোরিকান, পত্রিকা। তারপরে সেটাই বলতেছি। ফ্রেঞ্চ। ওইসব বিয়ের আগে মানে আপনার গার্লফ্রেন্ড যে অ্যাকচুয়ালি মানে কিরকম ছিল? ১ম হ্যাঁ, কখন ও ছিল হয়েছিল? লেতিসিয়া লোয়েঙ্গো। সে আচ্ছা। বাংলাদেশেও আসছিল। হ্যাঁ, হুম। বাংলাদেশেও আসছিল।
আপনি ছিল। যতগুলো আছে বাংলাদেশের সবার সঙ্গে আমার দেখা হয়েছে। যাই হোক, হুম, কিন্তু আই বিলিভ ইন ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ। অনেকে গার্লফ্রেন্ড থাকলেও লাস্টলি ওরা ঝগড়া-টগড়া কইরা করে যায়। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু I maintain লেটিসিয়া আপনি ভেরি ডিসিপ্লিন ম্যান। আমার আমি এইজন্য তো আপনাকে about ফলো করতে চাই কিন্তু 30 পারি না years আরকি। back. ক্ষমতায় well, কুলায় না। এখনো গেলে মাঝে, মাঝে এই যে ডোমেন লাইক মি আসি, হুম, 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 we sit down, we eat, বলো খেয়ে হুম, যাও। হুম, হুম, নো প্রবলেম। হুম, এই হুম, যে হুম, একটা কিপিং ফ্রেন্ডশিপ, friendship is above all. হুম, হুম, হুম। হুম। এখন by time we don't have that motivation, nothing. But এটার অন্য টার্নে এটা মোর ইন্টারেস্টিং। হ্যাঁ? এবং ঠিক। বলে যে মহিলারা মহিলাদের ব্যাপারে ওয়াইন, হুম। রেড ওয়াইন অ্যান্ড ওমেন আর সেম। যত ওয়াইন যেটা রিজার্ভে থাকবে, টাইম যাবে, এটার তো কোয়ালিটি ভালো। বাড়বে। ওমেনেরও যত ম্যাচিউর হবে, ফ্যান্টাস্টিক, তারও ফ্যান্টাস্টিক। ম্যাচুরিটি, কোয়ালিটি, কথাবার্তা সবই হবে। দারুণ বললেন। সবসময় ঠিক না, কারণ ম্যাচিউর বুড়া হইলেই যে সব হবে। শেষ হয়ে যায় একটা তা না। একটা শেয়ার পুরানো হইলো তার দাম বেশি হয় অনেক। কিন্তু একটা মহিলা যদি জর্জরিত পড়ে যায় তো মানুষ করে না আরকি। এটা ডিপেন্ডস কে কিভাবে নেয় আরকি। তবে আমার ফ্রেন্ডশিপ তো মনে হয় না যে মানে টাইম যায় দিন হয়ে গেছে আমার। আমার আমারও বয়স কম হয় নাই। কিন্তু আমার তো মনে হয় না। মাইন্ডটাকে আপনি যদি মানে ইয়াং না রাখেন, রিসিভ করতে না পারেন সবকিছু। নেচার থেকে বলেন, ওমেন থেকে বলেন, অনেস্টি থেকে বলেন, সবকিছু না নিলে আপনি কাজ করবেন কিভাবে? আপনি কিভাবে লিখবেন? আমাকে তো লিখতে গেলেও লাগে, না বলতে গেলেও লাগে। জীবনের ইয়াটা দরকার যে আনন্দ বা হুম, এখানে হুম। মানুষ হাসতে চায় না। হাসতেও কষ্ট হয়। একদম ঠিক হ্যাঁ? বলেছেন। বাংলাদেশে আপনি তারপরে যে স্পেনে দেখছেন তো কিভাবে মানুষ হাসে। না হাসে এবং কথার যে হুম, যে টপিক অফ হিউমার। হুম, জোক, টপিক অফ হিউমার। ওদের কোনো আমরা ছেলেমেয়েরা বসে আছি, এখানে হুম, মহিলা আছে, এটা বলা ঠিক হবে কিনা? এই যে কতগুলা হুম, আছে, আমরা আ মানে কথা বলতে হুম, রাখি আরকি। এটা ঠিক হবে না হবে। আসলে এগুলা কিন্তু ভুয়া, একটা তাবু বানায় রেখেছি আমরা। They হুম। like all this. হ্যাঁ? আমি আমার তো তফাৎ দেখি না। মানুষ যে ওরা ঐরকম, আমরা এইরকম। হ্যাঁ, কালচারালি শেষে একটা বাচ্চা যখন হয়, একই থাকে। তারপর চিন্তাধারা সে অ্যাডপ্ট করে অ্যাকর্ডিং টু হিজ এডুকেশন, তার রিলিজিয়ন, তার হুম, কালচার, এগুলো শো অফ করে তারপর। কিন্তু ঠিক। বেসিক্যালি মানুষের যে আমাদের কোয়ালিটি থাকে কতগুলা জিনিস, এটা একই জিনিস। আপনি হ্যাঁ? মনির ভাই বলতে আমাদের প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে কথা মানে। তো এখন এখন আপনি শেষে বাচ্চার কথা যখন বললেন, আপনার একমাত্র সন্তান, আপনার নাম আরমান। আমি তাকে ছোট থেকে দেখছি মানে। এবং ছোটবেলায় আমি দেখে অবাক হতাম যে ও আপনাকে যে ছবি পাঠাতো ওটা দেখে আপনি আবার এই ইনোসেন্ট ড্রইং গুলোকে আবার ট্রান্সফর্ম করতেন আপনার পেইন্টিং। আরমান না, কেমন আছে? আরমান সম্পর্কে ২ একটা কথা আরমান বলে ভালো আমরা শেষ আছে। করে ফেলি। জাস্ট I show his picture, family picture. হ্যাঁ। ওহ! হ্যাঁ? আরমান হ্যাঁ, ছোট, এটা মেলা। মেলা, মেলা। Ferrer হ্যাঁ, and your আর এইটা son হলো and এখনকার you. আরমান। Oh God, oh God. এটা He's a very handsome guy করছে now. My goodness. আর্ট কলেজে তোলা। হ্যাঁ, 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 এটা পিছনে আর্ট কলেজ ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ। Father and son. Proud ওর নাম father, হলো proud son. Great. আরমান ইসলাম ফেররের। হুম, 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 হুম। আরমান ইসলাম ফেররের। হ্যাঁ, কারণ ওখানে মনিরুল ইসলাম ২ নাম থেকে লাগে। আসছে মায়ের ইসলাম, আর বাপের মার থেকে ২ আসছে লাগে। ফেরের। এবং সে ডিসিপ্লিন, টেনিস কোচ। টেনিস কোচ, তাছাড়া ইয়েস, সে কোচ নাও। আ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে। আরেকটা পড়তেছে হুম, যে হিউম্যান আম এ স্পোর্টস এর নিউরোলজি কিভাবে স্পোর্টসম্যানদের নিউরো কিভাবে অ্যাক্ট হয়। হুম, হুম, হুম। হুম। ও বাংলাদেশকে খুবই ভালোবাসে মানে। যখনই এখানে আসছে, আপনার সঙ্গে ঘুরে বেড়ায়। ধানমন্ডি লেকের ওখানে ঘুরে বেড়ান আপনারা ২ জন। বেশ ভালো লাগে মানে। না আমারও ইচ্ছা সে করে একটু এরকম যে আমার স্পেশাল স্প্যানিশটা একটু একমাত্র মেয়ে লাউজি যদি হয়। আমার সঙ্গে একটু খুব একটু সময় এরকম নয়েজি কাটাতো। স্প্যানিশরা, কিন্তু ইটস ভেরি ডিফারেন্ট পিসফুল। আর এগুলা করতে হয়। কারণ অ্যাজ এ ফাদার, হুম, হুম, হ্যাঁ? আ তার এমন কোনদিন কিছু তার কি পড়বে না পড়বে I don't guide, হুম, হুম, নেভার। আমি বলছি এটা করতে হবে। এটা এখানে বললে বাপেরা বলে তোমার এটা পড়বা, এটা পড়বা। না।
আমি বলছি একবার তুমি যদি নাপিত হও, হুম, বাবুর্চি হও, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ? বাট ইউ হ্যাভ টু বি ইন দ্য ফার্স্ট লাইন। হুম, একটা নাপিতও যদি ভালো হয়, ইন্ডিয়া হ্যাঁ, থেকে হ্যাঁ, আসলো একটা নাপিত, আসলে। ঢাকা ক্লাবে মেয়েদের লাইন পড়ে গেছে। ওই ঢাকা হুম, ক্লাব থেকে পারুলি পর্যন্ত সুন্দরী হওয়ার লাইগা। এটা আসলে। নাপিত। যা হওয়ার নাম্বার আমার 1 এক হতে হবে। বাবুর্চি স্প্যানিশ, নিউ ইয়র্কের ওয়ান অফ দ্য হুম, বেস্ট রেস্টুরেন্ট। তার ওখানে হুম, খাইতে গেলে তোমার ১ মাস আগে তার রিজার্ভ করতে হইব। মাই একটা গুডনেস! আম ইয়া বাবুর্চি, ভালো বাবুর্চি। শেফ আমি যাকে তার বলে। বলছি লাইন কোনটাই খারাপ না। যে বলো না, ইনফরমেটিক ভালো, ল আ আইন ভালো। অল এভরিথিং ইস গুড, ইউ আর গুড। তুমি ফার্স্ট লাইনে থাকো। মনির ভাই, আমরা শেষ শেষ করার আগে আপনি খালি স্প্যানিশ নারী এবং বাংলা নারী ২ টাই আপনি দেখেছেন, ইয়ে করেছেন। এই ২ টার মধ্যে মানে আপনার মানে একটু আপনার মতামত মানে যে এরা তো এক্সপ্রেশন এর মধ্যে আপনাকে কারা বেশি এক্সপ্রেশন দিয়েছে মানে? কারা বেশি ওপেন, এ কারা বেশি এখন ২ মজার, টা কারা জিনিস আছে কিরকম আমি একটা বলি। হ্যাঁ, এখন ওই স্লো প্রসেস, ফাস্ট প্রসেস ২ রকম। হ্যাঁ? আচ্ছা। যেটা অ্যাপ্রোচমেন্ট তুমি একটা বারে গিয়ে বা যেটা বিয়ার খেতে, খেতে বা ইয়া খেতে হুম। একটা স্প্যানিশ ওইদিন 1 hour you can make friendship. You can talk ইয়েস, ভেরি, anything you ভেরি like. কুইক। হুম, যেটা হুম, এই বাংলাদেশে এবং বলতে, তারা বলতে, they will বলতে, not বলতে mind. জীবন চলে যায়। হুম, with with correctly, হ্যাঁ? এর হুম, ভিতর হুম, হুম। ব্যাড গুড সবই আছে। হ্যাঁ? সে আচ্ছা। কে কি চায় না চায়। হুম, 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 হুম। এখন আহ আ বাঙালির অনেক কিছু মানতে হয়। হুম, হুম, হুম। স্টাডি করতে হয়। হ্যাঁ? এই যে স্টাডি টাইম স্টাডি অনেক লম্বা হয়ে যায়। হ্যাঁ, অনেক কিছু মনে করো না যে বাঙালিরা ওই জায়গায় আছে। এখন হুম, এই যে নেট, হুম। ডিজিটাল আ ইয়েস, যে ইয়েস। ওয়ার্ল্ড ডিজিটাল ভেরি মাচ কারেক্ট। বেসিক্যালি ইউ আর। আ মা অনেক কিছু কাছে নিয়ে আসছে। এইটাই আমার একটা হুম, ভয়। হুম, ভয় এই জন্য গ্লোবালাইজ হয়ে যাবে, হুম। হয়েও হুম, গেছে। হুম, আমি হুম, হুম, পছন্দ হুম। করি না গ্লোবালাইজ হওয়া। যে মানুষ আচ্ছা। যদি এক ভাষায় কথা বলে, এক রকম অ্যাক্ট হুম, করে, হুম। একই ড্রেস পরে, হ্যাঁ? মনোটনাস হয়ে যাবে সব। তাহলে হোয়ার ইস দ্য চার্মিং? হুম, হুম। চার্ম কোথায়? ডিফারেন্ট, কোনো হ্যাঁ, ইয়া কোথায়? ডিফারেন্ট। হ্যাঁ? ডিফারেনশিয়েট সুতরাং এভরি টাইম ডিফারেনশিয়েট যে ইজ বিউটিফুল। অ্যা এখন আমাদের স্ট্রাকচার আ ফিজিক্যাল স্ট্রাকচার অফ মেয়েদের একরকম, স্প্যানিশদের হুম, হুম, একরকম, ব্লাক দ্য আফ্রিকানদের একরকম। হুম, হুম, জিওগ্রাফিক্যাল কজ, আ দ্য রেস, হুম, হ্যাঁ? হুম, একেক রেসের একেক রকম। হ্যাঁ? তারপরে আমরা একটু ইয়া নাচুস-নুচুস পছন্দ করি। হুম, হ্যাঁ? হুম, 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 মেয়েদের ব্যাপারে যেমন আমাদের অলমোস্ট অল্প বয়সে মেয়েদের বেলি গ্রো কুইকলি। হ্যাঁ? হুম, 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 কারণ হুম, ইয়া নাই ভাত, টু মাচ হুম, হুম, হুম। খাওয়া, বিরিয়ানি, খাওয়া। হ্যাঁ? ফুড আমাদেরকে যেগুলা এখনো অনেক হ্যাঁ, করতে হবে। হ্যাঁ, যারা ওয়ার্ক করে, যারা রাস্তায় বা কাজের দে আর ফিট, দেয়ার বডি ইস ফ্যান্টাস্টিক। হুম? তো এটা এগ্রি করতে হবে আরকি। হ্যাঁ, এখন এগুলা আ এখন আ অনেক আমি সময় হয় না যে উম মিন বলে আরকি মিন মিন্টু আছে মিজারি কিনা অফ জানি দি না ঠিক। অ্যাবান্ডেন্স। থাকলে হুম। শেষ করার সময় হইছে কিনা জানি না ঠিক। মিন্টু, হ্যালো? হ্যাঁ, শেষ তো হবেই মিন্টু? একদিন সবকিছু। সবই শেষ হবে। হ্যাঁ, এখন লাস্ট শেষ কি শেষ বলবো? কোয়েশ্চেন শেষ শেষ কোয়েশ্চেনটা করি মনির ভাই। আপনি এতদিন ধরে এখানে আসার পর বাঙালি কোন নারী মানে আপনার ভালো বন্ধু হয়েছিল কিনা? মানে সেই ব্যাপারে যদি আপনি ইচ্ছা করেন, একটু বলতে পারেন। আমি যেমন ধরেন আমার বাইরে হ্যাঁ, থেকে দেখার মধ্যে এখন ভালো আমি আমার বন্ধু এক ভালো 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 বন্ধু লেখিকা একজনকে আপনার কাছে নিয়ে গিয়ে না আলাপ ভালো করে বন্ধু দিয়েছিলাম, এটা নাসরিন নিজের জাহান। কাছে। এখন কিভাবে আপনার বন্ধুত্বটা সঙ্গে চাই বেশ আমি ওরা উপন্যাস বন্ধুত্বটা আমি লিখতে কি চেয়েছিলেন আর্টিস্টের উপরে। কিভাবে আমি আমার নিজের ভিতরে একটা ড্রইং থাকে, একটা লেআউট থাকে। ড্রইং থাকে। মন মতো কারো কোনোদিন হবে না। হুম, হুম, সেকেন্ডলি অনেক ছাত্রছাত্রী আসে, যায়, আছে, হুম, 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 ফেসবুকে আছে। হুম, কিন্তু বেসিক্যালি ৩০০ কত অ্যারিস্টটল বইলা গেছে ৩,৫০০ বছর আগে জিনিসটা টু ফ্যাক্ট যে মুখ হুম, হুম, খেয়েও হুম, কেউ আর ভোলে না। হুম। কাজ শেষ হয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। এইটা হইলো হ্যাঁ, ফ্যাক্ট। যদিও ফ্যাক্ট ইট ডাজন্ট রিয়ালি সাউন্ড ভেরি গুড। এটা গুড। সত্য। হুম? মানুষ তো হিউম্যান নেচারই এরকম। হ্যাঁ, আমরা যেই
শিল্পী বা যারা বাইরে থাকি যে ধরনের ইজি ফ্রেন্ডশিপ আমরা দেখছি অভ্যস্ত, সেটা সম্ভব না আমাদের দেশের যে অনেক কিছু রয়ে গেছে যাদের ফ্যামিলি তান্ত্রিক, তারপরে এটা অবশ্য ঢাকায় মনির অতিক্রম ভাই, হয়ে গেছে, মনির ঢাকায় ভাই এখন আরেকটা ফ্রি জিনিস সোসাইটি হয়ে গেছে। হঠাৎ আমার মনে পড়লো, এটার জন্য আপনি ছোট্ট করে বেরোলেন, সময় আর বেশি নাই। সেটা হলো গিয়ে আপনি কিন্তু একবার আমাকে বলছিলেন যে আপনি কানাডার মন্ট্রিয়ালে আসছেন। এই টিভিটা তো এনআরভি টিভি, ভেরি পপুলার টিভি ইন টরন্টো। তো এইখানে আপনি মন্ট্রিয়াল আসছিলেন, জানি না টরন্টো আসছেন কিনা। তো আপনার ওই সময় ফিলিংটা কেমন হয়েছিল? আপনি কুইন এলিজাবেথ হোটেলে ছিলেন না কোন দামি একটা হোটেলে হ্যাঁ, মন্ট্রিয়ালে? হ্যাঁ, আমি একটু ছিলাম বলবেন তো? মন্ট্রিয়ালে। তখন আমেরিকানদের সাথে আমার একটা কন্ট্যাক্ট ছিল, যে আর্ট ফেয়ারটা হয়েছিল ওই যে হ্যাঁ, আর্টফেয়ার, পালাও দ্য কংগ্রেস, পালাও প্লাজা কান্ট্রি, হ্যাঁ 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 প্যালেস, হ্যাঁ, না, ওই এখনো আছে আর্কিটেক্টের সাথে প্লাজা কান্ট্রি। আমার পরিচয় হয়েছে, যে প্যালেসটা বানাইছিল। তো হোটেল আমি যেখানে ছিলাম হ্যাঁ হ্যাঁ ছিলাম, আমার খুবই ভালো লাগছে। শহরটাই মাটির ভালো। নিচে। হুম, হ্যাঁ ওদের হ্যাঁ, মন্ট্রিয়াল লাইফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, বোঝাই যায় না এই যে মাটির নিচে আছে। ওয়ান হ্যাঁ, থার্ড তারপর আন্ডারগ্রাউন্ড। হ্যাঁ, দারুণ লোকজন দারুণ, কম। মন্ট্রিয়াল ভালো লাগছে আপনার বলছিলেন। হ্যাঁ, বাংলাদেশের যে জিওগ্রাফি এবং লোকজন যেখানেই যায় সেখানেই খালি, বাংলাদেশ ছাড়া। এখন এখন তো হ্যাঁ, সব জায়গায় বাংলাদেশি, প্রাউডলি উম, বাংলাদেশি, উই আর প্রাউড হ্যাঁ, দ্য বাংলাদেশ। বাংলাদেশে তো এখন এই যে আম আমরা সবাই বেসিক্যালি একা, কিন্তু যতই থাকি বেসিক্যালি, এবং একা থাকাও দরকার। হ্যাঁ, খারাপ হইলেও একা, ১০ বছর একা থাকলে ইউ ক্যানট শেয়ার উইথ এনিওয়ান। হ্যাঁ, কারণ এটা আমার টেরিটরি। আমরা লাইফ অ্যাডপ্ট করে ফেলছি। আবার হ্যাঁ হ্যাঁ, এই অ্যাডপ্ট ছাড়লে অন্য অ্যাডপশন এ যেতে হবে কিন্তু লাইফে। আমাকে এখানে পশ্চিমবঙ্গের একজন আর্টিস্ট আছেন, নাম বলবো না, মানে উনি আমাকে হুম। অবাক হয়ে জিজ্ঞেস করে যে সব জায়গায় তোমরা বাংলাদেশিরা এত এত আসো কিভাবে? আমি বললাম কেন, উড়ে আসি, সাঁতার কেটে আসি, পাখির মতো উড়ে আসি। বাংলাদেশিকে ঠেকানো মুশকিল দাদা, না, এটা জায়গা তো নাই। সম্ভব আর না। তো আটে না বাংলাদেশে। হ্যাঁ, হ্যাঁ, আর আটে না। যেখানে আমি যখন স্পেনে এ- গেছি ১০ টা বছর একটা বাঙালি দেখিনি আমি। বাংলা কথা বলি নাই। এমবাসিতে আমার ১ নম্বর নামে লিস্টেড। এখন অ এখন হয়ে গেছে মোর দ্যান আচ্ছা 80,000। হ্যাঁ, মনির ভাই, আসলে আসলে এখন কথা বলা কথা ছিল মানে করোনা মরনা নিয়ে, তা এইটা নিয়ে চাপ সৃষ্টি আমি একদমই করি না, কিন্তু আমরা লিভ মাই লাইফ, আপনি আমি আমরা, আমাদের মূল্যবাগী বাঁচলে কিছু আসে যায়। এখন আপনি হচ্ছেন আমাদের বাংলাদেশের এরকম আমাদের স্বনামধন্য মানুষ। এখন মানে আমাদের সারা পৃথিবীতে বাংলাদেশি আর্টিস্ট এবং আর্টিস্টরা যে এই করোনাতে আটকে আছে, তাদের জন্য মানে তাদের এই মেন্টাল ফ্রেশনেস, মেন্টাল গ্রোথ, এবং অনেকে হতাশ হয়ে গেছে। আমার চিটং থেকে অজয় বলে একজন আর্টিস্ট, সেন চৌধুরী বলে আছেন, সে ছটফট করতেছে, মানে মানে এই ছটফটানির জন্য বেরিয়ে গিয়ে কোথায় আবার কি লাগা ফেলবে এরকম আর কি। হ্যাঁ, না সেটা তো এরা ব্যাপার তো হলো এদের জন্য কোনো ইয়ে যদি আপনার থাকে, এই, একটু যদি আপনি এক লাইন বলেন, দুই লাইন বলেন যে কি করা না উচিত। এই করোনা এটা, এই ওয়ার্ল্ড, আমরা পাস্ট ওয়ার্ল্ড যেটা করোনার আগে যেটাই উইল নেভার গেট ইট ব্যাক। আমাদের বাঙালিরা এত কয়েক লক্ষ ফিরে আসতেছে। হ্যাঁ, এটা লজিক্যাল জিনিস আছে। আমেরিকাতে জবলেস, ইউরোপে আরো খারাপ। হুম বাঙালিরা কাজ করতে, বাঙালিরা কিন্তু কর্মঠ, ওদের কিন্তু ক্রাইম নাই বাংলাদেশের বাইরে। ওরা হুম কাজ করে। ইউরোপিয়ানরা যেসব কাজ করে না বাঙালিরা করে। এরা সানডেতে, স্যাটারডে হুম ইউরোপিয়ান কাজ করবে না, বাঙালি তার দোকান নিয়ে বসে রয়েছে রাত ২টার সময়। সো হিজ ওয়ার্ড টু গেট মানি আর্ন, তার হুম চিন্তা হুম। গেছে টাকা রোজগার করবে, দেশে পাঠাবে। না, হাংরি অফ মানি হ্যাঁ, অল এখন দ্য টাইম। করোনা সবচেয়ে ভিকটিম হবে আমাদের, সবাই ভিকটিম, এভরিওয়ান। এটা রিচ থেকে পোর। অন বড় গাছে বেশি বাতাস ধরবে, ছোট গাছে কম হুম হুম, বাতাস ধরবে, এই কম কথা বাতাস আছে হবে। না? হুম হুম হুম। কিন্তু শিল্প যেটা, কালচারাল ফিল্ডটা বেশি অ্যাটাক হবে আর কি। বিশেষ করে পেন্টিং। পেন্টিং একটা লাক্সারি গুডস। এটা কিনে মানুষ যখন পয়সা, এটা ছিল বিগিনিং 500 ইয়ার্স ব্যাক, রাজারাই পড়তো পেন্টিং, হুম পেইন্টার, হুম তখন হুম। স্কুল ছিল না। তার না। ফ্যামিলি তার পোর্ট্রেট করতো, তোমার তার চার্চ করো, তার গ্রেভিয়ার্ড, অ্যাকসেপ্ট রাজাই বুঝতে পারতো। 500 ইয়ার্স পরে কি হয়েছে? কিছুই চেঞ্জ হয় নাই। রাজার হাত থেকে আর কার হাতে আসছে? ব্যাংকারদের হাতে আসছে আর কর্পোরেটদের হাতে। কর্পোরেট কাজ। হ্যাঁ, একটা জিনিস চেঞ্জ হয়েছে, যেটা ইউ ক্যান ড্র হোয়াট এভার ইউ, তুমি আঁকতে যাও, যা ইচ্ছা তাই। তখন আঁকতে হইতো বাইবেলিক ছবি।
এটা হুম। নিউড প্রহিবিটেড ছিল। হ্যাঁ, কিংবা রাজার গরিব মনের মতো ছবি। ওই লোকের টাচ করতো না, সোশ্যাল হুম, টাচ করতো না। কিন্তু এখন আর্টিস্ট যা ইচ্ছা থাকতে পারে, কোনো হুম, হুম, ইয়া নাই। কিন্তু এই করোনার পরে যারা ইয়াং আর্টিস্ট, যারা এক্সপোজ করতো, যারা উঠতেছিল, হুম। উম ওদের বেশি ইয়া হবে আরকি। হ্যাঁ? কারণ ছবি যদি না বিক্রি হয়, আমি অনেকেই ওই মার্কেটিং কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে কথা না। বলতেছিলাম। এটা মনির ভাই, এটা রিয়াল বাংলাদেশে কথা। একটা আর্টিস্ট বাংলাদেশে তার ছবি গ্রোথ বিক্রি উঠতেছিল। করতে হবে এবং তার এইটাই প্রফেশন, এটা দেখাইতে হবে। হ্যাঁ, এটা হ্যাঁ, যত তাকে বাপে তো দেয়া যায় না সবকিছু। আমার এরকম হুম, পরিচিত আছে, জমিদার ল্যান্ডলর্ডের তার ছবি। সেও চাচ্ছে আমার আর্টের এক্সিবিশন দরকার নাই, আমার হুম, ক্রিটিকের হুম, দরকার নাই, কিচ্ছু নাই। কিন্তু হুম, বেসিক্যালি দেখা গেছে যখন এক্সিবিশন করছে তার ছবি বিক্রি হয় হুম, নাই। হি ইজ স্যাড। তার টাকার দরকার নাই। সে বোঝে আমার ছবি পছন্দ করে না, লোকজন এইজন্য কিনে নেয়। হুম, হুম, হ্যাঁ, হুম। হ্যাঁ, না দ্যাটস সিম্পল। এখন তাইলে এই গ্যালারি অ্যান্ড মার্কেট, আর্ট মার্কেটের অবস্থা কি হবে? এটা বলেই আমরা শেষ করে ফেলি আজকে। আপনার আপনার ধারণাটা, আপনার মতামত। আর্ট মার্কেট এখন থেকে আরম্ভ হইছে নেটে সবকিছু। হুম। হ্যাঁ? এটা গ্যালারি নেটে তো বাংলাদেশে বলল, বিক্রি হয় না তো। সকালে বলল যে হুম, আমার হুম, ১২-১৪ টা ছবি নেটে বিক্রি করে ফেলছে। হি ইজ হুম, হ্যাপি। হুম, হ্যাঁ? এখন তো করোনা শাটডাউন এটসেট্রা, এটসেট্রা। এর ভিতর আ কাজ তো করতে হবে। নেটের অন্য অন্য ফরম্যাটে নিয়ে যেতে হবে কাজের। ফরম্যাট আছে। অ্যাপ্রোচমেন্ট এটসেট্রা, এটসেট্রা। হুম, হুম, মানুষও হুম, হুম, এটা ওই যে বললাম স্লো চেঞ্জ আসবে মার্কেটিং এর। আর এক্সিবিশনই তো এখন। আমরা গুলশান এক্সিবিশন হলে আমরা ধানমন্ডির লোক যাইতে চাই না। হুম, হুম। হ্যাঁ? কারণ যাইতেই লাগে যেটা তোমার এই ২০ মিনিটের রাস্তা যাইতে ৩ আবার ঘন্টা ধানমন্ডি লাগে। কে হলে গুলশানরা আসতে চায় না। হ্যাঁ, ৩ ঘন্টা লাগে। এই যে একটা ব্যারিয়ার ডিসট্যান্স হয়ে গেছে। মানুষের টাইম প্রশ্ন। ছবি এই যে গ্যালারি ২-১ টা যা হচ্ছিল এগুলা এখন টিকানো মুশকিল হবে। অ্যাকসেপ্ট ২-১ টা গ্যালারি হুম, যেমন হুম, বেঙ্গল গ্যালারি, বে গ্যালারি, দে আর ভেরি নাইস গ্যালারি। তারপর আর্টের যে মাঝে, মাঝে সামদানি ফেয়ার করে। I হুম, হুম, congratulate him কারণ এটা দেখায় মাঝে, মাঝে ২ বছর পরে রিয়াল হুম, আর্ট হুম। ফেয়ারটা কিরকম? যেটা রিয়েলি আমরা ইউরোপে স্ট্যান্ডার্ড হবে। বাংলাদেশী সেটা তো জানতাম না যে আর্ট সামিট, হোয়াট ইজ দ্য আর্ট সামিট? রাজীব অ্যান্ড নাদিয়া, উই আর গ্রেটফুল টু দেম। এইজন্য এখানে আমাদের এখানে রয়্যাল অন্টারিও মিউজিয়াম আছে, যেটাকে রম বলে। সেখানে এই ২ জনকে লেকচার দেওয়ার জন্য ডাকা হয়েছিল। আমি আর আদিল আলী খান আমার বন্ধু ২ জন গেছিলাম। বেশ ভালোই হ্যাঁ, লাগছে তবে আমি ডকুমেন্টারি দেখে। বলব যে আ সময় সবসময় ঠিক করে নেয়। আ আ ১ম আমাদের অনেক হবে। এই করোনার পরে এটা রিকভার হইতে। হুম, হ্যাঁ? কিন্তু অলওয়েজ দেয়ার ইস অ্যানাদার ওয়ে। হুম? এবং সেটা আমি অপটিমিস্ট, নট পেসিমিস্ট হুম, হুম। যে সেটা অন্যভাবে আ ইয়েস। রোল হবে আরকি আমাদের শিল্প জগৎটা। আ আ যদিও এটা মোর ইয়াতে চলে যাবে, ইলেকট্রনিক ওয়েতে, ভিজুয়াল যেটা ভার্চুয়াল জগতে হুম, আমরা চলে যাচ্ছি দিনে। হুম? তো এক্সিবিশনও হইতেছে এখন ভার্চুয়াল মানে কম্পিউটারে বিভিন্ন ধরনের প্রোগ্রামে। তো গ্যালারি থাকবে, হুম? গ্যালারি থাকবে এবং আমার আশা করি গ্যালারি আরো হোক, বাই টাইম। হ্যাঁ? যারা আছে খুব টিকে আছে কষ্ট করে আরকি। হুম? তো তো শিল্পকে ঠিক বাঁচাইতে আছে, হলে এখন খালি আমরা শিল্প আজকে গ্যালারি না, শিল্প চমৎকার বদলাও দরকার। সময় আমি বলব কাটালাম। যে যারা সাপোর্ট যারা হুম, আছে ছবি কিনুন এবং হুম, হুম। শিল্পকে র ইয়া করেন আরকি। সমর্থন এবং বাঁচিয়ে রাখুন আপনারা। হুম, ওকে এটা মনির ভাই, আমি যে টি-শার্টটা পরে আছি হঠাৎ এটা পাইলাম আজকে, মানে যেটা আপনাকে একটু দেখাই। এই টি-শার্টটা হচ্ছে গিয়ে, চেহারাটা চিনতে পারতেছেন? ও! সুলতান। হ্যাঁ, মাস্টার অফ ইয়ে, এটা এখানে খুব এটা পপুলার। কি নাসির আলির ছবি? না, এটা ন্যাচারালি না। এটা জানি না কার ছবি। এটা প্রিন্ট করে আবার টি-শার্টে প্রিন্ট করছে মনে হয়। এটা আমাকে মনে আবার আচ্ছা, ওই এক ফটোগ্রাফার আছেন আমাদের, ইমতিয়াজ নাম। হ্যাঁ, ইমতিয়াজ বেগ। সে গিফট করেছিল অনেক ১০ বছর আগে। আজকে পাইছি, হুম। ভাবলাম পড়ি, এই আরকি। না যাই তো হোক মনে তুমি একদিন কানাডা আসো, তোমারও এক্টিভিটিস
আমি পড়ি কি করতেছো এই যে দেখাইতেছো হ্যাঁ, দেশে। এখানে মনির ভাই খুবই স্ট্রাগল, এবং মানে তোমার তারপরে এখানে জায়গা করে ফেলছি যতটুকু পারি। না তারপর তোমার বাঙালিরা যারা যাচ্ছে, আসাদ সাহেব গেল, যারা যায় একটু নাম করলো, তাদের যে খেয়াল এখানে রাখতেছো। আমাদের আমাদের মনির ভাই সবথেকে বড় একটা প্রাপ্তি আছে, সেটা হচ্ছে কবি আসাদ চৌধুরী টরন্টোতে আছেন। সেটাই উনি বললাম তো, আমার আসাদ খুবই সাহেব। নমস্য ব্যাপার মানুষ, মানে তো উনি আমাকে মাথায় হাত রেখে সব সময় আসেন। বলি আমার এখানে এক্সিবিশনে, লাস্ট এক্সিবিশনে উনি চিফ গেস্ট ছিলেন। ডক্টর অমিত চাকমা আছেন, খুবই আমাদের হ্যাঁ। গ্লোবালি উনি একজন গ্রেট লোক। এদের সাপোর্ট আছে আমার সঙ্গে, মানে এবং আমি এই জন্য মানে এখানে আর এই আলী আদিল খান উনি মানে সাংঘাতিকভাবে আমাকে সাউথ এশিয়ান যে কমিউনিটি আছে, মানে ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তানি কমিউনিটি অ্যান্ড বাংলাদেশ, এদের সঙ্গে কানেক্ট করে দেয়। ওনার নিজের আচ্ছা। গ্যালারি আছে, এইসব মানে চেষ্টা করে যতটুকু পারি এগিয়ে আসছে। না তো তারপর অনেক একদিন থাকার পর তোমার একটা এরিয়া আছে, খালি হ্যাঁ, বাঙালি আমার না, এরিয়া। ক্যানাডিয়ান আর্টিস্ট আছে, বিদেশি হ্যাঁ, আর্টিস্ট আছে। হ্যাঁ, আস্তে আস্তে একটা মনির ওয়ার্ল্ড ভাই তৈরি হয়। আপনার হ্যাঁ, আপনি আপনি হয়তো বিশ্বাস করবেন, মানে যে একটা অদ্ভুত ধরো আমার নিজেরই ভালো লাগে যে একটা এমন একটা একটা আমার পেন্টিং গুলো এমন একটা ইয়ে হয় যে এখানকার মানে হোয়াইট ক্যানেডিয়ান বলেন আর ইন্ডিয়ান বলেন আর পাকিস্তানি বলেন, সবাইকে একটু টানে এবং সবাই পছন্দ করে বলে এখানে কিনে আর কি। কারণ আমাকে তো চলতে হয়, মানে আমার এক্সিবিশন গুলোতে ছবি ভালো বিক্রি হয় এবং সাপোর্টও ইয়ে হয়, মানে এই না সবে মানে সাপোর্ট, শোনো, সাপোর্ট তুমি ভেরি স্পেশাল ম্যান। আমার অ্যাফেকশন তোমার বাড়িতে কত খাওয়াইছে, তোমার ওয়াইফ কত খাওয়াইছে, এগুলো বলে হ্যাঁ, যাবো নাকি কাঁঠাল বাগানে। হ্যাঁ, হ্যাঁ। এবং ঝড়ের সময় ফোন শাহানার করছি। কথা আপনি বলছেন, আমার ভেরি গ্রেটফুল। না শাহানা আশেপাশে এনি আছে, এখনো আমাকে সেভাবে খাওয়ায়, রান্না করে। ঝড়ের টাইমে আপনি ঝড়ের টাইমে ফোন করছি বৌদি, হুম, হুম, একমাত্র কারবার উপর এই যে ট্রাস্ট, কাকে ফোন করতে পারে? হুম, অনলি হুম, ওয়ান হুম, ইউ। হুম। ধরো ফোন করছি, তুমি গাড়ি নিয়ে চলে আসছো। হ্যাঁ, হ্যাঁ। তো এগুলা তো ইউ নট ফরগেট। না, না, না। আমি না, যতদিন হ্যাঁ, ৮০ দশকের মানুষের ৯০ জীবন তো দশকের খালি না যা সবসময় পাইলাম আপনার বইলা এত কাছে গেলাম। ছিলাম। হ্যাঁ, যার আর্টিস্টের মতে মধ্যে কিন্তু আমি আপনার সাংঘাতিকভাবে কাছে ছিলাম এবং আপনি আমার মেয়েকে অগ্নিলা আপনার এখানে গিয়ে বিরক্ত করে সবসময় আপনার সঙ্গে ছবি আঁকতে চাইতো। অনেক ছবি আছে এখন যে সে ছোট আপনার বড় টেবিলের পাশে সে ছবি আঁকতেছে কিংবা আপনাকে নানা ধরনের কথা জিজ্ঞেস করতেছে। না আপনিও আমার সেটা গ্রিন রোডের তোমার বাসায় অনেক আসছেন। তো যেহেতু বেশ তোমার ভালোই। ইয়ে, তুমি রাইটার, তোমার আর্ট অফ টকিং, হুম, হুম, আর্ট তো সবই আর্ট। বেসিক্যালি আমি একবার বলছি আগের বার, হুম, হুম, আর্ট ইজ এ নাথিং, ইজ ইউজলেস। হ্যাঁ, স্প্যানিশরা বলে arte no vale nada, pero হুম, cada metro hace falta útil। কি এটার মানে হলো art is হ্যাঁ, bullshit, it doesn't work, it বুঝছি। doesn't function, nothing, but every inch of life you need it, বাহ! every বাহ! inch। গ্রেট। এই যে তোমার আর্ট অফ টকিং, সুন্দর করে কেউ কথা বললে তার কথা শুনতে ইচ্ছা হয়, হুম, হুম, দ্যাটস আর্ট অফ টকিং। কারো বাহ! খাওয়া দেখলে তোমার টেবিল থেকে উঠতেছে, আর কি খাইতেছে, কসকস করে হুম, খাইতেছে, হুম, আবার কারো খাওয়া হি নোজ হুম, হাউ টু হুম, ইট। আর্ট যে সবকিছুর ভিতরে আছে, কেউ হাঁটতে জানে, আর্ট অফ ওয়াকিং, আর্ট অফ ইটিং, এভরিথিং হ্যাজ দ্য আর্ট। হ্যাঁ, খালি ছবি আঁকা এটা অন্য জিনিস। হ্যাঁ, এইটাই আমাদের যে এখন দুর্ভিক্ষ আবিদিন সাহেব বলে গেছিল, এথিক অ্যান্ড অ্যাস্থেটিকের, এইটাই আমাদের হলো দুর্ভিক্ষ। এই হ্যাঁ, চিন্তা করেন। এইটা আমরা শিখি কবে নাই। এখন কবে ভুলে করোনা, গেছেন। বাট হুম, করোনা যদি কিছুটা শিখায়, জাস্ট ওয়ান ক্লিননেস, একটু পরিষ্কার রাখা। হ্যাঁ, আসলে আর হ্যাঁ, কিছু না। পরিষ্কার রাখতে তো কিছু না। হ্যাঁ, এটা আমাদের, এটা এই যে অফিসের, গভর্নমেন্ট অফিসের সিঁড়িতে গেলে ধুলা বালি, কাজ পরিষ্কার নাই, হুম, হুম। কিছুই না। একটা যাক, জাদুঘরে মনির গেলে বা মনির ভাই, আহ, দূর থেকে দূর থেকে শাহানা আপনাকে সালাম দিছে, মানে কে আমার 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 বউ যে শাহানা। শাহানা, আমার হ্যাঁ, হ্যাঁ, বড় হ্যাঁ। একটা খারাপ সালাম আলাইকুম দাও। সে বড় আমার সালাম রইল। দিয়ে দিন। হ্যাঁ, তাহলে শাহানা, আজকের মতো আমরা এখানে শেষ করি মনির ভাই। অনেক অনেক ধন্যবাদ আপনি থ্যাংক ইউ ভেরি ই মাচ। করার হ্যাঁ, জন্য। আর ভালো একদম লাগলো। শেষে মানে আমি এনআরবি টিভির শহীদুল ইসলাম মিন্টুকে সাংঘাতিকভাবে অ্যাপ্রিসিয়েট করি যে আপনার মতো এরকম আমার সবথেকে প্রিয় আর্টিস্টকে এতক্ষণ কথা বলার সুযোগ করে দিয়েছে তার টেলিভিশনে। তো আশা করি আমরা এরপরে টিভিতে এবং ইউটিউব অ্যান্ড ফেসবুক না, এভরিওয়্যার আপনাকে গুড জানাবো। উইশ রাখো যাতে ছবি আঁকতে পারি। হ্যাঁ, হ্যাঁ, পারবেন তো মনির ভাই, আপনি যতদিন আছেন ততদিন অ্যাডভান্স আপনি এই ছবি আঁকবেন। যেহেতু আপনি ছবি এখন আঁকা ছাড়া কার আর কিছুই কোন করতে সময় পারেন না। না,
না কিছু সম্ভব না তো, একবার তুলি হাতে না। নিলে সে কিছু করতে পারছে, কিছুই পারে সেই সেই এইটা হলো একবার তুলি হাতে নিলে জিন্দগিতে আর কিছু করা তাহলে যায় না। মনির ভাই, ওকে, হ্যাঁ, তাহলে এটাই তো। আপনার জন্য গুড নাইট, কেন অনেক ঠিক রাত আছে, হয়েছে, আপনি ঘুমাবেন, তারপরে ভালো আপনার থাকেন। জন্য হ্যাঁ, রাত। রেস্ট দরকার। তাহলে খুদাহাফিজ। হুম, বাই। খোদা হাফেজ। খুদা